সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, বৃষ্টি ভেজা এই গভীর রাতে অন্ধকার রজনীতে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1252তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ তনিম হোসেনের জীবনের হৃদয় বিদারক, দুঃখজনক, ভালোবাসামুখর এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মানুষের রূপে 2 বৎসর বান্দরবনের এক পাহাড়ি মসজিদে ইমামতি করে জিন। এই গল্পটা রাজধানী ঢাকার ছেলে তনিমের জীবনের এক সত্য বাস্তব ঘটনা। দেখেন, এই গল্পটা এতটাই চমৎকার যেটা শোনার পরে সত্যি মনে হবে আপনার রাতটা আজকে ধন্য হয়ে গেল, প্রশান্তির একটা ঘুম আসবে আজকের এই গল্পটা শোনার পরে। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই তনিম হোসেনের জীবনের হৃদয় বিদারক ভয়ঙ্কর বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন এবং গল্প শেষে তনিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তনিম হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে আমার পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক সম্ভ্রান্ত উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামকরা ব্যবসায়ী, আর আমার মা একটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষিকা। ছোটোবেলা থেকে এরকম এলিট একটা পরিবারে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে আমার বাবা মায়ের ভালোবাসার মাঝে। যদিও আমি কখনোই আমার দাদা দাদি অথবা নানা নানির কোনো খোঁজ খবর পাইনি, এবং এই সম্বন্ধে আমি আমার বাবা মাকে কোনো প্রশ্ন করিনি। ছোটোবেলা থেকেই তারা আমাকে প্রচণ্ড রকম আদর আর ভালোবাসা দিয়ে আমাকে বড় করে। আমার জীবনের কোনো অপূর্ণতা তারা রাখে না। ঠিক যে সময় আমি যেটা বলি তারা সেটাই আমাকে করায়। আমার সমস্ত ইচ্ছা শক্তির প্রাধান্যতা তারা খুব ভালোভাবে দেয়। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই, এবং একটু একটু করে যখন বড় হই এবং আয়নার সামনে নিজেকে দেখি, আয়নার সামনে দাঁড়াই, তখন আমার চেহারাটা একটু অন্যরকম মনে হয়। অন্যরকম বলতে ঠিক এই রকম, আমি 8-10টা স্বাভাবিক ছেলের মতো ছিলাম না। স্কুলে আমি যখন যেতাম সবাই আমাকে সাকমা বলে ডাকতো। সবাই যখন আমাকে সাকমা বলে ডাকতো তখন আমার নিজের মাঝে প্রতিনিয়তই প্রশ্ন জাগতো, আমি কি আসলেই সাকমা? আমি কে? যখন আয়নার সামনে আমি নিজেকে নিজে দেখি তখন দেখি আমার চেহারা সম্পূর্ণ সাকমা ছেলেদের মতো, উপজাতি অথবা পাহাড়িদের মতো দেখতে আমার চেহারাটা অবিকল। এবং এরকম চেহারা কেন আমার, এটা আমি বুঝতে পারি না। এবং সত্যিকার অর্থে আমার বাবা মায়ের চেহারার সাথে আমার চেহারার বিন্দু পরিমাণেরও কোনো মিল থাকে না। এভাবে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার বয়স যখন প্রায় 7 বৎসরের কাছাকাছি, তখন একদিন মা আমাকে আমার নানু বাড়িতে বেড়াতে নিয়ে যায়। আমার নানু বাড়ি ছিল রংপুর বিভাগে। ওখানে আমাকে এর আগেও মা নিয়ে যায়, কিন্তু আমি জানতাম না যে এটা আমার নানু বাড়ি, অনেক ছোটোবেলায় নিয়ে যায়। এবং ওইখানে যাওয়ার পরে সবাই আমাকে সাকমা 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 বলে ডাকে। আমি তখন কান্নাকাটি করতাম এবং একটা পর্যায়ে মাকে বললাম আমি এখানে থাকবো না, আমি চলে যাব। দেন মা আমাকে নিয়ে চলে আসতো। মা খুব বেশি একটা গ্রামে যেত না, এবং আমার বাবাও গ্রামে যেত না। তারা সবসময় শহরেই থাকতো এবং শহরমুখী তারা সবসময় ছিল। এরকম করে আস্তে আস্তে আমার বন্ধু বান্ধবের সাথে আমি স্কুল জীবন কাটাতে থাকি। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি জানেন, আমি রাতের বেলায় একটা আতঙ্কজনক স্বপ্ন দেখতাম। ভয়ঙ্কর স্বপ্নটা দেখে আমার রাতের ঘুমটা ভেঙে যেত। আমি দেখতাম কি জানেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি পরা, সাদা ধবধবে পাঞ্জাবি পরিহিত একটা লোক আমাকে ডাকে। একটা দূর পাহাড়ের উপর উনি দাঁড়ায় থাকে এবং ওই দূর পাহাড়ের উপর থেকে আমাকে ডাকে, তুই আয়, আমার কাছে আয়। আমাকে এরকম করে 2 হাত মিলিয়ে দেয় আমাকে, আমার দিকে। এই জিনিসটা আমি সবসময় স্বপ্নে দেখতাম, এবং এটা দেখার পরে আমি মাকে এসে বলতাম, ও মা, আমি এরকম স্বপ্ন দেখতেছি। স্বপ্নটা দেখার পরেই না আমার ঘুমটা ভেঙে যেত এবং ভিতরে প্রচণ্ড রকমের আতঙ্ক কাজ করতো। সারা রাতে আমি আর ঘুমোতে পারতাম না, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে বাবা মা আমাকে সাথে নিয়ে ঘুমাতে শুরু করে। আমি বাবা মা দুজনের মধ্যখানে ঘুমাতাম। এরকম করে করে আমার মা আমাকে হুজুর কবিরাজের কাছে নিয়ে যায়। অনেক হুজুর কবিরাজ আমার শরীরে তাবিজ পরিয়ে দেয়, কিন্তু তাবিজ পরিয়ে দিলে পরেও না আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না। কয়েকদিন পর পরে আমি এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখতে থাকি। আমি দেখি দূর পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা সাদা পাঞ্জাবি পরিহিত এই লোকটা আমাকে নিয়ে যাওয়ার জন্য আকুতি করে, আমার দিকে 2 হাত বাড়িয়ে দেয়।
এমন করে ভয়ে ভয়ে আমার দিন রাতগুলো কাটতে থাকে। এরকম করে যখন প্রতি রাতেই স্বপ্নগুলো দেখি, তাবিজ তোমান কোনো কিছুতেই কোনো কাজ হয় না। একটা পর্যায়ে এরকম হলো যে আমি কেমন জানি একটু গম্ভীর হয়ে যাই, ঠিকমতো কথাবার্তা বলি না, খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলি না, চুপচাপ নীরবে বসে থাকি এবং এমন করে আমার দিনগুলো কাটতে থাকে। এক পর্যায়ে এরকম করতে করতে আমি স্কুলে যাওয়াই বন্ধ করে দিই, আমি আর স্কুলে যাই না। এবং বাবা মা দুজনেই তখন আমাকে প্রচণ্ড রকমের বুঝায়, আমার ঘরের মধ্যে শিক্ষক রাখে এবং তিনি সহ আমাকে বুঝিয়ে শুনিয়ে ক্লাস 8-এ পড়া অবস্থায় আমাকে পুনরায় আবারও স্কুলমুখী করে। যদিও স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, তো স্কুলে আবারও যাই, আবারও ক্লাস করি এবং ক্লাস 8-এ থাকা অবস্থায় আমি সত্যিকার অর্থে আমার জীবনের আমার জন্মের ঘটনা জানতে পারি, যেটা শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আমি জানতে পারি আমার বাবা মায়ের গর্ভে কখনো কোনো সন্তান হয়নি। আমার মায়ের একটা রোগ ছিল, মারাত্মক ওই রোগের কারণে আমার মা কখনো সন্তান নিতে পারেনি। আর আমার বাবা আমার মাকে অনেক বেশি ভালোবাসে, আর আমার মাকে ভালোবেসে বাবা তার পূর্ব পরিচিত, তার বংশ, তার বাবা মা মানে আমার দাদা দাদি সব কিছু ছেড়ে আমার বাবা সম্পূর্ণ আমার মাকে ভালোবেসেই মায়ের সাথে পালিয়ে আসে এবং পালিয়ে এসে মায়ের সাথে সংসার করে। মায়ের গর্ভের সন্তান না হওয়ার পরেও আমার বাবা কোনো সময় আমার মাকে ছেড়ে দেয় নাই, মাকে অনেক ভালোবেসেছে। ঠিক যে সময় মা যেখানে ঘুরতে যেতে চেয়েছে, দেশে অথবা দেশের বাইরে, কোনো সময় মায়ের কোনো ইচ্ছাই আমার বাবা অপূর্ণ রাখেনি। মা যখন যেখানে ঘুরতে যেতে চাইতো, আমার আব্বা আমার মাকে নিয়ে সেখানেই ঘুরতে চলে যেত। এরকম ঘুরতে ঘুরতে দূর পাহাড়ের দেশ বান্দরবানে আমার বাবা মা একটা সময় ঘুরতে যায় এবং ঘুরতে গেলে নাকি তারা গহীন পাহাড়ে ঘুরতে যায়। সেখানে নাকি তারা আমাকে দেখতে পায় এবং আমি নাকি উপজাতি বা পাহাড়িদের বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছিলাম এবং আমি তখন সবেমাত্র হাঁটতে পারি, থই থই করে হাঁটতে পারি। এমতো একটা পর্যায়ে তারা তখন ওখানে ক্যাম্প করে, আমার বাবা মা দুজনে একটা ক্যাম্পের মতো করে এবং সেখানে তাদের একটা লোক থাকে, আমাদের ওই বাসার পুরনো একজন ড্রাইভার থাকে বয়স্ক, তিনিও নাকি থাকে। এবং একটা পর্যায়ে আমি নাকি আস্তে আস্তে করে পাহাড়িদের বাড়ির দিক থেকে আসতেছিলাম এবং ওখানে যে তারা রান্না করতেছে আমি নাকি তাকাইছিলাম। আমার পরনে নাকি কোনো পোশাক ছিল না, আমি সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ছিলাম। একটা পর্যায়ে মা তখন করলো কি, আমাকে খাওয়ানোর চেষ্টা করলো বা আমাকে খাবার দিতে চাইলো। আব্বা এবং আমাদের ওই ড্রাইভার তখন আমার আম্মাকে নিষেধ করলো যে না, এটা পাহাড়ি ছেলে এবং দেখা যায় যদি কোনোভাবে এটা খাওয়ার পর ছেলের কোনো সমস্যা হয়, পাহাড়িরা আমাদেরকে মেরে ফেলবে, এটা করো না। এরপরও মায়ের বাবার বাধাকে অতিক্রম করে আমার মা তখন করলো কি, দৌড়ে গিয়ে আমাকে কোলে নিল। মানে আমি খুব অনেক ফুটফুটে সুন্দর ছিলাম, আমাকে তখন সাথে আনলো, আনার পরে আমাকে তখন তারা খাওয়াইলো। খাওয়ানোর পরে আমি ওখানেই বসে আছি। তো এরকম পাহাড়ি একজন দুজন ওইদিকে যাচ্ছে, আমার বাবা তখন ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাচ্চাটা কার, আপনাদের এই দিক থেকে আসছে? তো যেই দেখে সেই বলে না, এটা তো আমাদের বাচ্চা না। মানে কেউই আসলে আমাকে চিনতে পারে না। এরকম করে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে, কিন্তু আমি তখন পর্যন্ত ওই আমার বাবা মায়ের সাথে আছি, যাদেরকে আমি এখন বাবা মা বলি, ওনাদের সাথে আছি। তো একটা পর্যায়ে আমার আব্বা হেঁটে হেঁটে অনেক পাহাড়িদেরকে জিজ্ঞেস করে যে বাচ্চাটা কার, কিন্তু কেউই বলে না যে এটা তাদের বাচ্চা। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে তখন ক্যাম্প বন্ধ করে দিবে, মানে ওইখানে অল্প কয়েকটা বাড়ি ছিল, খুব বেশি বাড়িও নাকি ছিল না। তো আমার মা বাবা তখন এখান থেকে চলে যাবে। এক পর্যায়ে আমার মা আমার বাবারা নাকি বলতেছিল যে ছেলেটারে নিয়ে যায়, চলো ওরে নিয়ে যায় সাথে করে। আমার আব্বা বলে এটা পাহাড়ি ছেলে, এটা নিয়ে গেলে আমরা কোন বিপদে পড়ি, আমাদের নিজেদের যেহেতু প্রাইভেট কার ছিল। আমার মা তখন বলে তোমার কাছে অনুরোধ করি তুমি ছেলেটাকে নিয়ে চলো। তো এমনভাবে অনুরোধ করার পর একটা পর্যায়ে আমার মায়ের অনুরোধে আমার বাবা তখন আমাকে প্রাইভেট কারে উঠে এবং উঠিয়ে আমাকে বান্দরবন শহরে নিয়ে আসে। শহরে আনার পরে আমার মা তখন বলতেছে চল আমরা ঢাকায় চলে যাই, এই বাচ্চাটাকে আমি লালন পালন করব, ওকে আমি বড় করব। আল্লাহ নিজ হাতে বাচ্চাটা আমাকে দিয়েছে। আমার বাবা তখন বলে যে না, পাহাড়িরা ভালো হয় না, এ বাচ্চাকে তুমি নিয়ে যাবা, দেখা যায় পরে আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে বা আমরা এখানে থাকতেই পারবো না। আমার মা তখন আমার বাবাকে বলল আমার তো কোনো বংশই নেই, সুতরাং নির্বংশ হওয়ার ভয় আমি কেন পাবো, তোমাকে যেটা বলি তুমি সেটাই শোনো, চল আমরা বাচ্চাটাকে নিয়ে যাই। মায়ের অনুরোধে বাবা তখনই সন্ধ্যার পর থেকে গাড়ি টান দিয়ে সোজা বান্দরবান থেকে আমার আব্বা রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির মধ্যে নাকি আমি একটুও কান্না করি নাই, আমি আমার মায়ের পাশে চুপটি করে বসেছিলাম এবং সামনের সিটে ড্রাইভার আর আমার বাবা বসেছিল। সারাটা রাস্তায় নাকি আমি বারবার মায়ের মুখের দিকে অলৌকিকভাবে তাকিয়েছিলাম,
অচেনা অচেনা মানুষ দেখলে বাচ্চারা যেমন কান্নাকাটি করে বা চিল্লায় চেঁচামেচি করে, বাট আমি তেমন কিছুই করতেছিলাম না। আমি শুধুমাত্র তাদের মুখের দিকে তাকিয়েছিলাম। আর আমার মা বলে, মায়ের কাছে নাকি মনে হয়েছিল যে মা দূর পাহাড় থেকে একটা ময়না পাখি নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসতেছে। ঠিক ময়নাকে যেমন করে আমাদের ঢাকার মানুষরা লুকিয়ে বান্দরবন থেকে নিয়ে আসে বা পাহাড়ি এলাকাগুলো থেকে নিয়ে আসে, একইভাবে মা আমাকে লুকিয়ে লুকিয়ে সেই পাহাড় থেকে রাজধানী ঢাকা শহরে নিয়ে আসে। এবং ঢাকাতে আনার পরে মা আমাকে ওখানে বড় করে। আর কখনোই আমাকে মা বান্দরবানে নিয়ে যায়নি, এবং বান্দরবানের মানুষদের সাথে আমার সম্পর্ক ওখানেই ক্লোজ হয়ে যায়। আমি ওখানেই তখন পড়ে আছি, তখন আমার দিন রাতগুলি এরকম করে কাটতেছে, এবং সবসময় আমি আমার আব্বা আম্মার সাথে আছি। ক্লাস 8-এ পড়া অবস্থায় আমি আমার জীবনের এই মর্মাহত ঘটনাগুলো জানতে পারার পরে আমার ভিতরটা মনে হয় ফেটে যায়। আমি আগ থেকেই সন্দেহ করেছিলাম যে আমি মূলত এই পরিবারের কেউ না। কিন্তু আমার ওই ধারণা যখন সত্য হয়ে গেল, আমি যখন সত্যিই জানতে পারলাম যে আসলেই আমি এই পরিবারের কেউ না, আমার তখন বুকটা ফেটে গিয়েছিল। আমি তখন ভীষণ ভীষণ রকমের কষ্ট পাই। এরপরেও পরিবারকে ভালোবেসে আব্বা আম্মার সাথে তখনও সময়গুলো কাটাচ্ছিলাম একাকিত্বভাবে। তখন আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি রেজাল্টও আমার খুব ভালো হয়। আমি কারোর সাথে খুব বেশি একটা মিশতাম না, গ্রামেও যেতাম না, বাসায় কোনো আত্মীয় স্বজন আসলেও কথা বলতাম না। বেশিরভাগ সময় ঘরের দরজা বন্ধ করে আমি ঘরের মধ্যেই থাকতাম, কারণ আমাকে সবাই দেখলেই সাকমা বলে ডাকতো, এবং এই ডাকটা আসলে আমার কাছে ভালো লাগতো না। যার জন্য আমি কারোর সামনে যেতাম না, ঘরের মধ্যে দরজা বন্ধ করে একা একাই ইহাইয়ের মতো করে সময়গুলো কাটাতে থাকে। এরকম করে দিনগুলো কাটতে, এবং একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিই। তবে এটা সত্যি কথা, এটা বলতেই হবে, আমি ইন্টার পরীক্ষা দেওয়ার আগে আমি যখন কলেজে পড়ি বা স্কুলে পড়াশোনা করি, ওই মুহূর্তটাতে অনেক মেয়ে আমাকে পছন্দ করে। আমি যেহেতু দেখতে একেবারে ফর্সা ছিলাম, সম্পূর্ণ ধবধবে সাদা ছিল আমার শরীরটা, তো এই জন্য অনেক মেয়েরা আমাকে পছন্দ করে, আমার সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কারোর সাথে কথা বলতাম না, কারোর সামনেই যেতাম না। সবসময় নিজেকে সব কিছু থেকে আমি আড়াল করে রাখতাম। একা একা থাকতে আমার কাছে বেশি ভালো লাগতো। এমন করে আমি একটা সময় ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিই, মানে এইচএসসি পরীক্ষা দিই। এইচএসসিতেও আমি খুব ভালো একটা রেজাল্ট করি, এবং সেই রেজাল্ট আউট হওয়ার পরে আমার আব্বা তখন আমাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসতে বলে। আমার আব্বার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল। আমার আব্বা বলে, এগুলোতে বস, এগুলো দেখাশোনা কর, এগুলোর ভবিষ্যৎ মালিক তো তুই হবি, সো তুই এগুলো দেখাশোনা কর। আব্বু আমাকে অনেকভাবে আব্বার ওই ব্যবসা প্রতিষ্ঠানে বসানোর ট্রাই করতেছে, কিন্তু আমি কোনোভাবে ওখানে বসি নাই। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে কি, আমার এটা ভালো লাগতো না। আমার কোনো বন্দি জীবন ভালো লাগে না, আমার পাহাড় ভালো লাগে, পর্বত ভালো লাগে। আর এখানে আরেকটা কথা কি জানেন, এই পর্যন্ত আমি অনেকবার আমার মাকে বলেছিলাম আমি একটু বান্দরবনে ঘুরতে যাব, আমি একটু খাগড়াছড়ি ঘুরতে যাব, কিন্তু মা আমাকে কোনো সময় পাহাড়ে যেতে দেয় না। এবং তিনি আমাকে পাহাড়ে যাওয়ার কথা বললে উনি কান্নাকাটি শুরু করেছে, না তুই যেতে পারবি না, আমি তোকে পাহাড়ে যেতে দিব না। উনি আমাকে যেতে দেয় না এবং দেয়ই না। কিন্তু সেই সময়টা পর্যন্ত কিন্তু ওই যে একটা মানুষ পাহাড়ের উপরে উঠে পাঞ্জাবি পরিহিত অবস্থা আমাকে ডাকে, এটা কিন্তু ওই সময় পর্যন্তই হচ্ছিল। তখন পর্যন্ত কিন্তু আমাকে এই ডাকটা মাঝে মাঝেই দিত, এবং আমি রাতের বেলা এই স্বপ্নটা তখনও দেখতাম। তবে একটা সময় ওই স্বপ্নটা দেখতে দেখতে আমি ইউজড টু হয়ে যাই, এটার সাথে আমি অভ্যস্ত হয়ে যাই। এরপরে ওই স্বপ্নটার আমাকে খুব বেশি ভয় দেখাতে পারে না। এরপরে এই স্বপ্নটা দেখে আমি খুব বেশি একটা ভয় পাই না, কারণ প্রতিনিয়তই যে স্বপ্নটা আমি দেখি, এটা দেখলে আমি ভয় পাই না আর। এমন করে আমি তখন ইন্টারমিডিয়েটে আপনার অনার্স করতেছিলাম, অনার্সে পড়ি, এবং আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স করি। অনার্সও কমপ্লিট করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, যে ইউনিভার্সিটিতে আমার মা শিক্ষকতা করে, ওখান থেকে আমি তখন পড়াশোনা শেষ করি। এবং পড়াশোনা শেষ করার পরে আমার আম্মা তখন আমাকে অনেকগুলো অপশন দেয়, এটা করবি, এটা করবি, এটা করবি, অনেকগুলো অপশন আমার মা আমার সামনে দেয়, যে জব করবি না, বিজনেস করবি না, দেশের বাইরে যাবি, অনেক কথাবার্তা আম্মা আমাকে বলে। কিন্তু আম্মুরের সব কথাবার্তাগুলোর মাঝে আমার মাথায় খালি একটা জিনিসে ঘুরপাক খেতে থাকে, আমি পাহাড়ে যাব, আমি আমার পাহাড়ে জীবন কাটাবো। পাহাড়ি জীবন আমার কাছে খুব ভালো লাগতো। বিশ্বাস করবেন, আমাদের টিভিতে আমি যখন পাহাড়ি কোনো চ্যানেল দেখতাম বা পাহাড়ি কোনো ভিডিও দেখতাম, আমার মা না আমাকে এটা দেখতে দিত না। এটা দেখতে গেলে মা তখন বলতো যে না, এই দেখবি না, অন্য কোনো চ্যানেল দেখ। আমাকে অন্য চ্যানেল দেখতে দিত, বাট এইসব আমাকে দেখতে একদমই দিত না। কেন দিত না, কী কারণে দিত না, এই সমস্ত কোনো কিছু আমি বুঝতাম না। আমি যতই মায়ের কাছে আকুতি করতাম, রিকোয়েস্ট করতাম যে আমি এটা একটু দেখি, তুমি আমাকে বাধা কেন দিচ্ছ, কিন্তু তিনি আমাকে বারবারই বাধা দিতেন, আমাকে এই সমস্ত কোনো কিছু দেখতে দিতেন না। তো আমার যখন আপনার পড়াশোনা জীবনের কিছুটা সমাপ্তি ঘটে, আমি গ্র্যাজুয়েশনটা শেষ করে ফেলি, ওই মুহূর্তটাতে আমি চিন্তা করলাম আমি বাসা থেকে পালিয়ে যাব।
মানে বাসা থেকে পালিয়ে যাব, যেহেতু আমি দেখতে চাকমা উপজাতির ছেলেদের মতোই আমি পাহাড়ে গিয়ে বসবাস করব। মানে পাহাড় আমাকে টানে এবং আমার ভিতর থেকে মনে হয় আমার আত্মার মধ্যে পাহাড়ের একটা টান রয়ে গেছে। আমি পাহাড়ে চলে যাব, আমি পরিবারে থাকবো না। এমন সিদ্ধান্ত নিয়ে একদিন সত্যি রাতের অন্ধকারে আমি রাজধানী ঢাকা শহর ছেড়ে দেই। এটাই ছিল আমার জীবনের সর্বোচ্চ পাগলামি। এবং ওই পাগলামিতেই আমি তখন এই আমার মানে ঢাকার বাড়ি ছেড়ে আমি তখন এই খাগড়াছড়ি আপনার বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিই। আমি বান্দরবানে এসে পৌঁছে এবং আমার চেহারা দেখতে যেহেতু একদম অবিকল চাকমা ছেলেদের মতো, তো কেউ আর আমাকে কোনো প্রশ্ন করে না। আমি পাহাড়ের যে কোনো জায়গায় যেতে পারি। এবং এরকম করতে করতে আমি স্থানের নামটা না বলি, কারণ আমি বললে হয়তো অনেক সমস্যা হতে পারে সেই মানুষগুলোর জন্য, ওদের নিরাপত্তার কথা চিন্তা করে। আমি একদম দুর্গম পাহাড়ের একটা গ্রামের মধ্যে আমি তখন চলে গেলাম, দুর্গম পাহাড়ের একটা গ্রামে। এবং সেই গ্রামে যাওয়ার পরে সবাই আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে। আমি দেখতে ওদের মতো, আমার চেহারা, আমার হাইট, আমার সব কিছু ওদের মতো, কিন্তু আমি তো ওদের ভাষায় কথা বলতে পারি না। ওরা যখন ওদের ভাষায় কথা বলে তখন আমি ওদের মুখের দিকে তাকিয়ে থাকি। আমার কাছে তেমন কোনো টাকা পয়সা, মানে আমি মোটামুটি কিছু টাকা পয়সা নিয়ে যাই সাথে করে, একদম বেশিও না আবার কমও না, কিছু টাকা পয়সা সাথে করে নিয়ে যাই বাসা থেকে, যেগুলো আসলে মূলত আমার জমানো টাকা ছিল। আমি কখনো আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে নিই। তো জমানো টাকাগুলো নিয়ে আমি যখন ওইখানে গেলাম, যাওয়ার পরে সবাই তখন আমার সাথে কথা বলে, আমাকে জিজ্ঞেস করে। আমি কোনো কিছু বলতে পারি না, আমি শুধু একটা কথাই বলি যে আমি ঢাকা থেকে এসেছি। তো এরপরে প্রশ্ন করে এখানে আমার কোনো আত্মীয় আছে কি না, কোথায় এসেছি, এগুলো কিছুই বলি না। এমন করতে করতে 2-3টা পাড়া, মানে চাকমাদের যে পাড়া হয় না, 2-3টা পাড়ার মাঝখানে আমি একটা পাহাড়ের মধ্যে ছোট্ট করে একটা ঘর বানাই। মানে আমার পাহাড়ে জীবন যাপন করব, এইটা ছোটোবেলা থেকে আমার স্বপ্ন। তো সেজন্যই আমি পাহাড়ের মধ্যে একটা ঘর বানাই। তো যেহেতু আমি ঢাকা থেকে একটা ছেলে এসেছি এবং আমি দেখতে ওদের মতোই, বাট আমি কথা বলতে পারি না ওদের মতো, এই জন্য পাহাড়িরা আমার খুব ভালোবাসতে শুরু করে, আমার কাছে যেতে শুরু করে, আমার সাথে মিশতে শুরু করে। এবং একটা পর্যায়ে দেখা গেল যে তারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। কেউ আমার জন্য খাবার নিয়ে আসে, যদিও আমি ওদের খাবার খেয়ে ইউজড না, আমি ওদের খাবার খেতে পারি না। আমি আপাতত আমার নিজেরটাই রান্নাবান্না করে কোনোরকম খাচ্ছি। তখন বাইক ছিল, বাইকে করে বান্দরবান শহরে যাইতাম, ওইখান থেকে আমি বাজার সাজার করে নিয়ে আসতাম এবং পাহাড়ের উপরেই আমি নিজে নিজে করে ওখানে রান্নাবান্না করতাম এবং নিজেই নিজের খাওয়া দাওয়ার আয়োজন করতাম, নিজেই খেতাম। কারোর সাথে মিশতাম না, কারোর সাথে কথা বলতাম না। আর সত্যি কথা বলতে আমার মাকে অনেক মিস করতাম, মার কথা অনেক মনে হতো। এবং যখনই মায়ের কথা মনে হতো তখনই না চোখের পানি চলে আসতো, কান্না করে দিতাম মার কথা যখনই মনে হতো। তো মাকে তো আসলে আমার আর পাওয়া হয়নি, বা মাকে তো আমি না বলেই চলে আসি। এখানে দীর্ঘদিন ধরে ছিলাম এবং উপজাতিদের বাড়িতে যাইতাম, তাদের সাথে কথাবার্তা বলতাম। এইভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার একটা জিনিস তখন আমার চোখে হঠাৎ করে পড়লো যে এই এলাকাতে কোনো স্কুল নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিন্তু এই এলাকার মধ্যে অনেক বাচ্চা কাচ্চারা আছে যারা আস্তে আস্তে করে বড় হচ্ছে, কিন্তু এদের মাঝে কোনো রকমের শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে এখানে বাচ্চাগুলো শিক্ষা থেকে বঞ্চিত হয়। আমি তখন কি করি, আমার যেই বাসস্থান বা থাকার জায়গা ওইটার পাশে আমি একটা ভ্রাম্যমাণ শিক্ষা প্রতিষ্ঠান খুলি। পাহাড়ের বিভিন্ন চূড়া থেকে, বিভিন্ন পাড়া থেকে চাকমা ছেলেদেরকে সকালে নিয়ে আসি, মেয়েদেরকে নিয়ে আসি এবং ওখানে আমি তাদেরকে পড়াই এবং বাংলা ভাষা সম্বন্ধে তাদেরকে জ্ঞান দিই, মানে ভাষা শিখাই এবং ইংলিশ, তারপরে হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তাদেরকে শিখাই এবং বিশেষ করে আমি তাদেরকে পড়াই। আমি নিজেই হচ্ছে বই কিনে আনি এবং বই কিনে এনে সেই বই সবার মাঝে বিতরণ করি, সবাইকে পড়াই। এবং এরকম করতে করতে সেই পাহাড়ি এলাকাতে প্রত্যেকটা মানুষের আমি মাথার মুকুট হয়ে যাই। সবাই আমাকে অসম্ভব রকমের ভালোবাসে, যে বাচ্চাদেরকে আমি পড়াই, আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে চাই না, যে আমি এমনিই পড়াই, আমার ভালো লাগা থেকে পড়াই। কিন্তু এরপরেও ওখানে অনেক পরিবার থাকে যারা আমাকে টাকা দেয়, আমাকে জোর করে টাকা দিয়ে যায় যে স্যার এটা আপনি নিয়ে যান, মানে জোর করে আমার পকেটে টাকা দিয়ে, আমি নিতে চাই না। এরপরে ওরকম করে তখন আমার সময়গুলো কাটতে কাটতে দীর্ঘ প্রায় আমি 7 থেকে 8 মাসের মতো ওখানে থাকি। এবং 7-8 মাস পরে আমার তখন ভিতরে খুব খারাপ লাগে। ওই জায়গাটার মধ্যে নেটওয়ার্কের কোনো ব্যবস্থা ছিল না, যদিও মোবাইল ফোন ছিল, কিন্তু নেটওয়ার্কের কোনো ভালো কোনো ব্যবস্থা নেই। আমার কাছে একটা ফোন আছে, ওইটা আমি ইউজ করতাম না, যেটা আমার বাবা কিনে দিয়েছিল। ওই সময় বাটন সিস্টেম ফোনগুলোই বেশিরভাগ চলতো, তো অ্যান্ড্রয়েড বা অত ডিজিটাল ফোন টোন ওই সময় ছিল না। তো আমি তখন করতাম কি, একদিন মানে প্রায় 7-8 মাস পরে মায়ের খুব মিস করতেছিলাম। পরে বান্দরবন শহরে গিয়ে আমার সিম কার্ডে আমি কিছু টাকা রিচার্জ করি এবং রিচার্জ করে আমি তখন মাকে ফোন দেই এবং ফোন দেওয়াতে না মা চিৎকার করে কেঁদে ওঠে, মানে চিৎকার করে কেঁদে উঠে আমারে বলে, তনিম তুই কোথায়, তুই যেখানেই থাস মা তোর কাছে যাবো, মা তোরে ছাড়া মরে যাচ্ছি, খুব কান্নাকাটি করে।
আমি তখন বললাম, মা তোমরা আমাকে আমার জীবন থেকে আলাদা করে দিয়েছো, আমার পৃথিবী থেকে আলাদা করেছো, আমার ভালো লাগা ভালো থাকা থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো। যেটা আমার ভালো লাগে, যেটা করে আমি মজা পাই, যেটা করে আমি তৃপ্তি পাই, তোমরা আমাকে সেটা করতে দাও না। তোমরা তোমাদের মতো করেই আমাকে লালন পালন করছো, তোমাদের মতো করে আমাকে ব্যবহার করছো। আমার কাছে মনে হয় আমি তোমাদের একটা পোষা প্রাণী, তাই তো ওই বন্দি জীবন থেকে আমি মুক্ত বাতাসে উঠতে এসেছি। মা তখন আমাকে বলে, তুই যেখানেই থাকিস, তুই যে জায়গায় থাকিস, মা তোর সাথে একটা বারের জন্য দেখা করব। খুবভাবে যখন কান্নাকাটি করে, এক পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব, আমি বান্দরবানে আছি। মা আমাকে বলে, এই পর্যন্ত আমি কমে 10 থেকে 15 বার ওখানে গিয়েছি, অনেকেরই তোর ছবি দেখিয়েছি, তোর সম্বন্ধে জানতে চেয়েছি, কিন্তু বান্দরবানের কোনো মানুষ তো তোকে চিনে না, কেউ তোর ঠিকানাও বলতে পারে না, কেউ বলে না তুই ওখানে আসিস। আমি বললাম, আমি আছি, তুমি কালকে আসো। এরপরে মা আসে এবং মা এসে আমাকে দেখার পরেই না চিৎকার করে কান্না করতে শুরু করে, আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম, কান্নাকাটি করো না, মন খারাপ করো না। মা বলে, তুই কোথায় থাকিস? আমি বললাম, আমার বাসস্থান দেখলে না তুমি বিশ্বাস করবা না, আমি এমন একটা জায়গার মধ্যে থাকি। ওই সময় আমার আব্বা হজ করে আসছিল, কিছুদিন আগে আমার আব্বা হজ করেছিল। তো এটা আমার আব্বার হজ করার পরে, আব্বু হজে যাওয়ার আগে আমি বাড়ি থেকে পালাইয়া যাই এবং এরপর আমার আব্বু হজে যায়। তো হজ করে আসে এবং আসার পর আব্বু আমাকে বলে, তুই থাকিস কোথায়, আমি একটু দেখব। পরে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে যেখানে আমি থাকি ওই দুর্গম পাহাড়ের চূড়ে আমার আব্বা আমাকে নিয়ে যায় এবং তারা আমার ঘর বাড়ি বা আমার এগুলো দেখার পর তারা খুব ইন্টারেস্টিং হচ্ছিল যে এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ এই পরিবেশে থাকতে পারে, বা তুই তো ছোটোবেলা থেকে কখনো এই পরিবেশে ছিলি না, বা এই পরিবেশের সাথে তো তুই মানে মানানসই না, তারপরও কীভাবে এই পরিবেশে থাকতেছিস। আমি বললাম, এখানে আসছি এবং সবার সাথে কথাবার্তা বলতেছি, চলাফেরা করতেছি, এরকম করতে করতে এই পরিবেশে থাকতে থাকতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার আব্বা তখন আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, পাগলামি অনেক হয়েছে, এবার আমাদের সাথে চল, আমরা তোরে নিয়ে যাব। আমি বললাম যে না, আমি তো যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। আব্বা আমাকে বলতেছে, দেখ তুই আমার সাথে চল, আমার মা বলে তুই রাতের বেলা এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখিস এবং এরকম স্বপ্ন দেখতে দেখতে একদিন তোর মানে জিন পুতেরা নিয়ে যাবে, জিন পরে নিয়ে যাবে, তুই আমার সাথে চল। মানে আমাকে খুব নিতে তারা খুব জোরাজোরি করতেছে। আমি আমার মায়েরে বললাম যে মা, তুমি আমাকে এখনও ছোট কেন মনে করতেছো? আমি তখন ছোট না, আমি সব কিছু বুঝি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে। সো তোমরা আমাকে এরকম করে জোরাজোরি করো না, আমি এখানে থাকবো। এরপরে বাবা আমাকে অনেকগুলো টাকা দেয়, মানে ওনার কাছ থেকে অনেকগুলো টাকা দেয়, যদিও এগুলো আমি নিতে চাই না, উনি একরকম জোর করে আমাকে টাকাগুলো দেওয়া যায়। এবং মা আমার সাথে ওখানে 3 দিন পর্যন্ত থাকে, 3 দিন মা ওখানে থাকে এবং থাকার পরে অনেকেই তখন আসে, অনেক বাচ্চারা আসে, এদেরকে পড়ায়। এমন করতে করতে ওই আব্বু যে আমাকে কিছু টাকা দেয়, ওই টাকা থেকে না আব্বু আমারে বলে যে এখানে একটা মসজিদ নির্মাণ কর, এখানে একটা মসজিদ নির্মাণ কর। আমার আব্বু এটা আমাকে বলে। তাই আমি বললাম যে এখানে যে মসজিদ বানাবো, এই জায়গায় তো কোনো মুসলমান নাই, এখানে সবাই হিন্দু বৌদ্ধ এবং ওদের চাকমা ধর্ম তারা পালন করে, এরকম তো কোনো মুসলমান নাই যে আমি এখানে মসজিদ বানাবো। আমার আব্বা বলে, যেখানে তো রাস্তা আছে, অনেক বাঙালিরা অনেক মুসলিমরা হচ্ছে পাহাড়িদের কাজ করার জন্য আসে বা এখানে কাজ করে বা রাস্তা দিয়ে চলাফেরা করে, এদের তো নামাজের কোনো ব্যবস্থা নাই। যদি এখানে একটা মসজিদ নির্মাণ করা হয় তাহলে অনেকেই আসবে, এখানে নামাজ পড়বে। আমি যেহেতু হজ করে আসছি, আমার ইচ্ছা তো ওখানে একটা মসজিদ বানা। এই কথা আব্বু আমাকে বললো। তো আমিও তখন চিন্তা করলাম যে তখন কিন্তু অনেক মানুষ বান্দরবান শহর থেকে মুসলমানরা কাজ করার জন্য চাকমাদের বাড়িতে আসতো। তো ওরা কাজ টাজ করতো, বাট নামাজের তেমন কোনো ব্যবস্থা ছিল না। অনেক বয়স্ক লোকেরা আসতো, ইয়াং লোকেরা আসতো, কিংবা এটার পাশে পাহাড়ের পাশে একটা রাস্তাও ছিল, ওই রাস্তা দিয়ে মানে অনেক বাঙালিরা মুসলিমরা যাতায়াত করতো। তো আমি তখন চিন্তা করলাম যে এখানে আমি একটা মসজিদ নির্মাণ করি। আমার আব্বুর কথা মতো যেখানে আমি চাকমা বাচ্চাদেরকে পড়াইতাম, তার পাশে আমি একটা মসজিদ নির্মাণ করি। তো মসজিদটা নির্মাণ করার পরে আমি একটা ইন্ডিকেটার দিয়ে দিই, মানে মেইন রোডের পাশে একটা সিগন্যাল দিয়ে দিই, লিখে দিই বোর্ডের মধ্যে যে এদিক দিয়ে গেলে একটা মসজিদ আছে, বা নামাজ পড়তে হলে এই পথে আসুন, এরকম করে একটা সিগন্যাল আমি দিয়ে দেই। তো দেখা যায় অনেক মানুষ ওখানে নামাজ পড়তে আসে, যেটা আমার ধারণার বাইরে ছিল। এই জায়গার মধ্যে অনেকেই নামাজ পড়ার জন্য আসে, নামাজ পড়ে এবং এক একজনে এসে মসজিদে কোরআন শরীফ দিয়ে যায়। এই বিষয়টা আমার কাছে ভীষণ ভীষণ রকমের ভালো লাগতে শুরু হলো, যে না এটা তো আসলে অনেকটা ভালো লাগার মতো একটা বিষয়। এবং এরকম করতে করতে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন বয়স্ক টাইপের একটা লোক, যে কিনা দেখতে মোটামুটি অনেকটাই বয়স্ক, এবং ওই লোকটা তখন নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। আসার পরে তখন দুপুরবেলা ছিল, আমি তখন খাওয়া দাওয়া রেডি করতেছি, খাবো, এবং খাওয়া দাওয়া রেডি করে সব রেডি টেডি করলাম, আমি নামাজটা পড়বো, নামাজটা পরে আমি খেতে আসবো। তো ওখানে তো কোনো জামাত হতো না, কেউ নামাজ পড়াইতো না, যে যার মতো করে আসতো উক্তিয়া নামাজগুলো পড়ে যেত।
তা আমি তখন নামাজ পড়ার জন্য এখানে ঢুকলাম, ঢোকার পরে নামাজটা পড়ছি, পরে এই লোকটার দিকে তাকানোর পরে আমার ভিতরে কেমন জানি একটা জিনিস কাজ করতেছে। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম, আমি যেদিন থেকে পাহাড়ে থাকতে শুরু করি, যেদিন থেকে পাহাড়ের জীবন আমার শুরু হয়, সেদিন থেকে কিন্তু আমি ওই স্বপ্নটা আর দেখি না। যেই স্বপ্নটা আমি আগে দেখতাম যে কেউ একজন আমাকে পাহাড়ের উপর থেকে ডাকতেছে, কাছে ডাকতেছে, এই স্বপ্নটা কিন্তু আমি তখন আর দেখি না। এবং স্বপ্নটা না দেখার কারণে ওই স্বপ্নের কথাটাই প্রায় আমি ভুলে যাই। তো ওই লোকটার দিকে তাকাইলাম, তাকানোর পরে তিনি আমার দিকে তাকায় খুব সুন্দর করে একটা সালাম দিল। তো এই এলাকাতে আমি যাদেরকেই নামাজ পড়তে দেখতাম বা যারাই নামাজ পড়তো, এরা সবাই শার্ট প্যান্ট পরে আসতো বা একটু ময়লা কাপড় চোপড় থাকতো, যেভাবে হচ্ছে কাজ করতে আসলে মানুষ নামাজ পড়ে এই রকম। বাট এই লোকটাকেই না আমি দেখলাম যে সে একটু ব্যতিক্রম ধর্মী। মানে ব্যতিক্রম বলতে কি, তার পোশাক আশাকের মাঝে কেমন একটা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ভাব আছে এবং মুখের মধ্যে দাড়ি এবং চেহারাটাও খুব মায়াবী। লোকটাকে দেখে না আমি একটু মানে অবাক হয়ে গেলাম। আমি বললাম যে আপনাকে তো ঠিক চিনলাম না, এখানে তো আমি আপনাকে দেখি নাই। পরে লোকটা একটা মুচকি হেসে দিয়ে আমাকে বলতেছে যে আপনিও বা কি এই সাকমা জাতিদের মধ্যে পড়ে আছেন, আপনাকেও তো আমি আগে কখনো দেখি নাই। আমি তখন বললাম যে দেখেন আসলে মানে আমি তো আপনাকে চিনি না, আমি এখানে থাকি। বলে আপনার নাম কি? আমি বললাম আমার নাম মোহাম্মদ তনিম হোসেন। তো বলে আচ্ছা ঠিক আছে, এখানে কী করেন? আমি বললাম এই যে ঘরে একটা বানাইছে, ওখানে থাকি, সাকমা বাচ্চাদেরকে পড়াই। বলে খাওয়া দাওয়া কোথায় করেন? আমি বললাম খাওয়া দাওয়া আমি নিজেই রান্না করি, নিজেই খাই। বলে ও আচ্ছা ঠিক আছে। না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম ওখানে লেখা আছে মসজিদ সামনে, এটা দেখে নামাজ পড়ার জন্য আসছি। আমি বললাম ও আচ্ছা। মানে আমার ভিতরে কেন জানি এই লোকটার সাথে ক্লোজ হওয়ার জন্য, তার সাথে ফ্রিলি কথা বলার জন্য ভিতর থেকে কেউ একজন বলে বসতেছে যে লোকটার সাথে একটু ফ্রিলি কথা বলি, একটু ক্লোজ হই। এই মুহূর্তে আমি তখন বললাম যে কিছু না মনে করলে আমি তো মানে ভাত ডাল কয়টা রান্না করেছি, আপনি আমার সাথে খাবেন, কারণ এদিকে তো আসলে আশেপাশে কোনো হোটেল নাই। উনি বললো উনি ট্যুরিস্ট, ওরকমভাবে আমাকে বুঝাইলো। তো আমি বললাম যেখানে তো আশেপাশে কোনো হোটেল নাই, তো আপনি কি আমার বাসায় খাবেন? তিনি বলেন হ্যাঁ অবশ্যই, আপনি একজন দিনী ভাই, এরকম মানে বিধর্মী বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, তা আমি খাবো না কেন, অবশ্যই খাবো। এই বলে লোকটা তখন আমার সাথে খেতে আসলো, বাট তিনার খাওয়ার ধরনটা না একটু অন্যরকম ছিল। তা এখন এটাকে আসলে আমার কাছে অন্যরকম মনে হচ্ছে না আসলেই তিনি অন্যরকম খাচ্ছে, এটা আমি বুঝতে পারি না। কারণ হচ্ছে কি জানেন, কারণ আমি তো এরকমভাবে কাউরি বসাইয়া আমার সাথে বসে আমার পাশে বসে কখনো খাবার খাইনি, যার জন্য আমি আসলেই বুঝতেছি না যে লোকটা কি ইচ্ছে করে এরকম করে খাচ্ছে না তার খাওয়ার ধরনটাই এরকম, মানে এভাবে মুট করে ধরে একটু অন্যভাবে তিনি খাবার খাচ্ছে। তো খাবারটা খাইলো, খাওয়ার পরে উনি বলে যে আমি তো একটু বিশ্রাম নিব, আমি কি মসজিদটার মধ্যে একটু বিশ্রাম নিতে পারি? আমি আসরের নামাজ পড়বো এখানেই, আমার কাছে মসজিদটা অনেক ভালো লেগেছে। আমি বললাম হ্যাঁ অবশ্যই। তো উনি ওই মসজিদে তখন বিশ্রাম নিল এবং আমি তখন একটু ঘুমাইলাম। ঘুমিয়ে আসরের নামাজের সময় উঠলাম। ওইটা হয়তো এখানে আজান হয় বা আজান হয় না, মাঝে মাঝে আমি আজান দিই, আর না হলে আজান হয় না। আমি তখন ওনার সাথে আসরের নামাজটা পড়লাম। পড়ে আরও কিছু মানুষ ছিল, আস্তে আস্তে করে সবাই চলে গেল, এই লোকটা কিন্তু যাচ্ছে না। পরে লোকটা আমাকে বলতেছে যে আপনার এখানে কি কোনো ইমাম নেই এই মসজিদে? আমি বললাম যে না, এখানে তো কোনো আজান হয় না, কোনো জামাতও হয় না, এখানে রাস্তাঘাটের লোকেরা যারা আসে বা যারা এই সাকমাদের বাড়িতে কাজ করতে আসে এরাই নামাজ পড়ে, এরকম কোনো মানে বহিরাগত কোনো লোকজন আসে না, বা এই যার জন্য মানে আপনার ওরকম কোনো মানুষের জমায়েত হয় না, যে জন্য এখানে ইমাম নাই। পরে একটা মুচকি হেসে দিয়ে বললো আমারে আল্লাহ অনেক কিছু দিয়েছে, এমন করে আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, আমার কোনো কিছুর অভাব নাই, আমি একটা সুখে জীবনযাপন করতেছি, আমার অনেক ইচ্ছা আছে দিনের পথে ইসলামের পথে জীবনযাপন করার জন্য, যার জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলি যে আমি যদি এই মসজিদে ইমামতি করি বা এই মসজিদে নামাজ পড়ায় আজান দিই, তাহলে কি আপনার কোনো অভিযোগ আছে? এমনি আমাকে এই কথাটা বলে। বলার পরেই না আমি একটু অদ্ভুতভাবে ওনার দিকে তাকিয়েছিলাম যে একটা লোক এভাবে কি করে বলতে পারে। আমি তখন বললাম যে না, এটা যদি আপনি করেন তাহলে আমার কেন অভিযোগ থাকবে, আমার তো এখানে অভিযোগ থাকার কথা না, আপনি মানুষদেরকে নামাজ পড়াবেন, এতে তো আমারও সওয়াব হবে, কিন্তু আমি আপনাকে কোনো বেতন দিতে পারবো না, কারণ আমার নিজেরই তো চলতে পারি না, আমি ওনাকে বেতন দেবো কোত্থেকে? আমি বললাম যে আপনি বড় চোরে আমার সাথে খাওয়া দাওয়াটা করতে পারেন, আপনি আর আমি হয়তো একসাথে খাওয়া দাওয়া করতে পারবো এইটুকুই, বাট এছাড়া এর বাইরে আমি আপনাকে কোনো বেতন দিতে পারবো না, কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না। উনি তখন একটা মুচকি এসে আমাকে বললো আমি কোনো টাকা চাই না, আমি কোনো সাহায্যও চাই না, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, তোমার মতো একটা ভালো মানুষের সাথে থাকতে চাই, এইটুকুই। আমি বললাম আলহামদুলিল্লাহ। এই বলার পরেই আমি তখন বললাম যে চলেন, মানে এশার নামাজও পড়ছি, পরে আমি বললাম চলেন খাওয়া দাওয়া করি। এই লোকটা আমার সাথে খাওয়া দাওয়া করলো, এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে উনি মানে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় বেরিয়ে যাচ্ছেন? এখানে ঘুমাবেন না? ছোট্ট ঘর, আপনার ঘুমাইতে সমস্যা হবে? উনি আমাকে বলে যে না, আমি এখানে ঘুমাবো না, আমি মসজিদেই ঘুমাবো, এটা আমাকে বললো।
তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন উনি মসজিদে ঘুমাইতে আসে। এরই মাঝে কিন্তু এর কয়েকদিন পরেই কিন্তু মানে প্রায় আপনার এই লোকটা আসার মাসখানিক পরে আমার আব্বা আম্মা আবারও আসে। মানে তারা কিন্তু প্রতি মাসেই আসতো। আব্বা আম্মা আসে এবং আব্বা এই দৃশ্যটা দেখার পরে অত্যাধিক খুশি হয়। আমার আব্বা ওই সময় অনেকটা ধর্মের পথে জীবনযাপন করতে শুরু করে। বিভিন্ন জায়গায় মসজিদ বানায়, বিভিন্ন জায়গায় হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করায় এবং মানে ধর্মের পথে বিশেষ করে আব্বা তার যে সম্পত্তিগুলো ছিল, টাকা পয়সাগুলো ছিল, এগুলো আমার আব্বা ধর্মের পথে ব্যয় করতে শুরু করে। মানে নিজের জমানো কোনো টাকা পয়সা রাখে না। তো আমার আব্বা তখন এই লোকটাকে দেখলো, দেখার পরে এই লোকটা সম্বন্ধে জানতে চাইলো। আমি তখন আব্বুরে বললাম যে আব্বু এই ঘটনা। এবং লোকটাকে দেখার পর আমার আব্বু জানি কেমনভাবে তাকিয়ে আছে লোকটার দিকে। মানে মনে হয় যেন এই লোকটা আমার আব্বুর খুব পূর্ব পরিচিত, এরকমভাবে তাকিয়ে আছে। আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা আপনি ওনাকে চিনেন? আমার আব্বা বললেন না না আমি তো চিনি না। আমি বললাম যদি নাই চিনবেন তো এমনভাবে তাকিয়ে আছেন কেন? দেখে মনে হচ্ছে যেন লোকটা আপনার খুব পরিচিত। আমার আব্বা তখন একটা হাসি দিয়ে বলল যে না মানে আমি না বুঝতেছি না যে সব মানুষগুলো কেন এরকম একসাথ হয়ে যাচ্ছে। মানে তুই যেরকম সেই মানে তোর মানে গণজীবন, শহরের জীবন, ইট পাথরের জীবন ছেড়ে মাটির বুকে বাসা বেঁধেছিস, এই লোকটাও কেন বা তোর সাথে এসে জমাট বেঁধেছে, এই বিষয়টা না আমি বুঝতে পারলাম না। এবং আমি বললাম যে না আব্বু এইভাবেই থাকতেছে আমার সাথে। আব্বু 2 দিন থাকে এবং এই পরিবেশে কিন্তু আমার মাও আমার সাথে থাকতেছে। 2 দিন থাকার পরে আমার আব্বা তখন করলো কি আমাকে বলতেছে এই ইমামটা তোর সাথে থাকতে পারে না। আমি বললাম যে না উনি আমার সাথে থাকে না। উনি সকালবেলা কোরআন পড়ে এবং খুব সুন্দর করে সহিভাবে কোরআন পড়ে এবং নামাজ পড়ায়, মানে যথেষ্ট পরিমাণের ভালো একজন লোক, যে কেউ তারে দেখলে মানে তার প্রতি মুগ্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা। আমার আব্বা তখন বলল যে এই লোকটারে থাকার জন্য একটা ব্যবস্থা করা যায় না? মসজিদের মধ্যে থাকে এবং তার পায়খানা প্রস্রাব করতে করতে সমস্যা হয়, আমি তার জন্য এখানে একটা বানাবো। এরপরে আমার আব্বা বান্দরবন থেকে আপনার ইট নিয়ে যায়। ওই সময়টাতে ওই এলাকাতে ইটের কোনো প্রাচীর ছিল না, মানে ইটের কোনো প্রাচীর ছিল না। ইট ইট বলতেই কেউ চিনতো না। ওখানে সবই মাটির ঘর ছিল এবং কাঠের ঘর ছিল, পাহাড়ের উপরে কাঠের ঘর। ওইখানে আমার আব্বা ইট দিয়ে ওইখানে একটা টয়লেট নির্মাণ করে এবং এই লোকটাকে থাকার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেয়। তো ওই লোকটা তখন ওই ঘরের মধ্যে থাকতো এবং টয়লেট ব্যবহার করতো, নামাজ পড়াইতো। আলহামদুলিল্লাহ সময়গুলো খুব ভালোভাবে কাটতেছে এবং আমার পাশাপাশি তিনিও তখন ওই চাকমা বাচ্চাদেরকে আপনার শিক্ষা দিত, কিন্তু এটা কোনো ধর্মীয় শিক্ষা না, মানে পড়াইতো আর কি। সরু সাড়েয়া থেকে শুরু করে ABCD 1 2 3 4 মানে ছোট্ট বা প্রাইমারি যে শিক্ষাগুলো আছে ওই প্রাইমারি শিক্ষা দিত। এমন করতে করতে একদিন মা আমার পা ধরে গিয়ে হঠাৎ করে কান্না করতে শুরু করছে, চিৎকার করে কান্না করতেছে, তুই চল, তুই এখানে থাকবি না। মা তুই ছিলি অনেক দিন ধরে ছিলি, আম্মু তোকে রেখেছি বা তোরে কোনো কিছু বলি নাই, তোর কথা শুনছি, এখন আমার কথা শোনা লাগবে, তুই আমার সাথে চল। মানে আম্মা খুবভাবে জোরাজুরি করতেছে। আমি তখন বললাম যে তুমি কেন এরকমটা করতেছো? আমি তো যেতে চাচ্ছি না। না মা আমাকে নিয়েই যাবে। মা এবার একটানা প্রায় 9-10 দিনের মতো ছিল এবং 9-10 দিন থাকার পরে মায়ের কথা হচ্ছে হয় আমি আম্মুর সাথে চলে যাব, নাহলে আম্মু এখানে মারা যাবে। উনি যাবেই না, আব্বুও নিতে পারে না। তো একসময় ওই হুজুরটার নাম ছিল আলী হোসেন। তা আলী হোসেন হুজুর আমাকে বলে একটা কাজ করেন, আপনি চলে যান আপনার আম্মার সাথে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, আপনার মসজিদে সব কিছু আমি দেখে রাখবো, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেখবো, বাচ্চাদেরকে আমি পড়াবো। তো উনি যখন আমাকে এটা বললো এবং মায়েরও কান্নাকাটি দেখে না আমারও না আর ভালো লাগতেছে না। আমার তো একটা শখ ছিল পাহাড়ি জীবনযাপন করা, পাহাড়ে থাকা, পাহাড়ি মানুষদের সাথে মিশা। যেহেতু আমি দেখতে পাহাড়ি ছিলাম, তো সেজন্য আর আমার ভিতরে কোনো কিছু জাগলো না যে ঠিক আছে, যেহেতু তারা এরকম করে বলতেছে আমাকে নিয়েই যাবে, তা আমি তখন চলে যাই। তো আমি চলে যাওয়ার সময় ওই আলী হোসেনকে সব কিছু বুঝাই দেওয়া যায়। সকালবেলা বিভিন্ন পাড়া থেকে ছোটো ছোটো বাচ্চারা আসতো, এদেরকে আলী হোসেনে পড়াবে এবং এরপরে আবার অনেক পরিবার থেকে টাকা দেওয়া হয়। তো এই টাকা আমি বললাম আপনি নেবেন এবং সেখানে মানুষ আসছে জোহরের নামাজ, আসরের নামাজে, বিশেষ করে বেশিরভাগ নামাজ হতো জোহর আর আসরে। মাগরিবে যদিও 2-1টা মানুষ হতো, এশার নামাজের সময় কোনো মানুষ হতো না, আর ফজরেও কোনো মানুষ হতো না, মানে একটা মানুষ হতো না আর কি। কারণ ওই সময় মানে ওখানে তো সব হচ্ছে কারো পাড়া না, কোনো বাড়ি না, যারা কাজ করতে আসে এরা নামাজ পড়ে, রাস্তার লোকেরা নামাজ পড়ে, স্থানীয় কোনো ব্যক্তি না। তো এরকম করে আমি তখন মানে আম্মা যেহেতু কান্নাকাটি করতেছে, আম্মুর কান্নাকাটি আর মানাইতে পারতেছি না, আমি তখন আম্মুর কথা মতো ওই বান্দরবন ছেড়ে তখন আমি চলে আসি আবারও ঢাকায়। ঢাকায় আসার পর আমার আম্মা আমাকে বিয়ে করাবে। মানে আম্মারে কে বুদ্ধি দিছে বিয়ের সাথে করাই দাও, এবং বিয়ে করাই দিলে ছেলে আর ঘরের বাইরে যাবে না, ঘরে থাকবে, বউয়ের টানে থেকে যাবে। আমি বললাম যে না, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাই না, তুমি আমাকে বিয়ে করাইও না। যতভাবেই মাকে বললাম যে না তিনি আমাকে বিয়ে করাবেই, বিয়ের জন্য খুবভাবে আমাকে জোর প্রয়োগ করে এবং একটা পর্যায়ে আমার মা তখন রুহি নামের একটা মেয়ে, ঢাকাতেই বাড়ি,
ওই মেয়েরও জন্মস্থান হচ্ছে রংপুরে, কিন্তু থাকে ঢাকাতে। মোটামুটি খুবই উচ্চবিত্ত পরিবারের একটা মেয়ে, দেখতে শুনতেও অনেক সুন্দরী। ওই মেয়েটাকে তখন আমাকে বিয়ে করায়। তো আমার কাছে যেটা মনে হয়, ওই মেয়ে আমাকে দেখে পছন্দ করে নাই, মানে আমার লাইফস্টাইল, আমার জীবনযাপন, এইটা সম্ভবত তার কাছে ভালো লাগে নাই। আমি বাসর ঘরেই সে জানি কেমন আমাকে দেখে নাক উঠাচ্ছে, মানে আমার সাথে খুব বেশি একটা মিশে না। তারপরেও বিয়ে শাদী করছি, এবং বিয়ে করার প্রায় 1.5 মাস পরে মেয়েটার সাথে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার 1.5 মাস পরে ওই সময়টা কিন্তু আমি বাবার অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকানপাট আছে, ওগুলো দেখতাম, ওগুলো দেখাশোনা করতাম, ওইখানে থাকতাম। তো 1.5 থেকে 2 মাস পরে আবার ওই মাঝে মাঝে ওই আলী হোসেনের কাছে মোবাইল ফোন ছিল। তিনি আবার ওই যে পাহাড় থেকে ওইখানে এসে আমার সাথে ফোনে কথাবার্তা বলতো, শহরের দিকে এসে যখনই চাউল ডাউল এটা ওইটা নেওয়া লাগতো, খাবারের জিনিস, তো এখানে এসে আমার সাথে ফোনে কথা বলতো। না, আমি ওনার সাথে ফোনে কথাবার্তা বলি। এখন এরকম করে কথাবার্তা বলতে বলতে একটা সময় তিনি জানাইলো যে পাহাড়িরা এই মসজিদটা ভেঙে দিচ্ছে, বা এই আমার যে ঘর বাড়িগুলো আছে এগুলো ভেঙে দিবে, ওইরকম একটা মানে গুজব ছড়াই গেছে যে ওরা এটা থাকতে দিবে না, ওইখানে রাখবে না। পরে আমি বললাম যে কেন রাখবে না? উনি বলে আপনি আসেন, এসে কথা বলেন, ওরা এগুলো সব ভেঙে দিবে, তো আমিও আমার এলাকাতে চলে যাব। উনি বললো ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, বলে আমিও চলে যাব। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসবো। তো বিয়ের প্রায় 2 মাস পরে আমি তখন এখানে আসি, এবং আসার পরে তখন দেখলাম যে যে সাকমা ভাইয়েরা আছে, এরা ভাই প্রচণ্ড রকমের রেগে গেছে, মানে প্রচণ্ড রকমের রাগান্বিত। তাদের দিকে তাকালে মনে হয় তারা এটাই থাকতে দিবেন, এখানে এটা ভেঙে ফেলবে। তো পরে আমি বললাম যে এটা যে ভেঙে দিবেন তার কারণটা কি, এবং তারা যেটা কারণ দেখাইলো যে এইখানে নাকি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এখানে নাকি ইসলাম শিক্ষা দেওয়া হয়, তাদের বাচ্চাদেরকে বাংলা পড়ানোর নাম করে তাদের বাচ্চাকে ইংরেজি পড়ানোর নাম করে নিয়ে যাওয়া হয়, এবং নিয়ে যাওয়ার পরে সেই খানটার মধ্যে বা সেই পাহাড়ের মধ্যে তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, তাদেরকে সূরা পড়ানো হয়, কেরাত পড়ানো হয়। এবং আমি যখন এই আলী হোসেন কাকারে জিজ্ঞেস করলাম যে আপনি কি এই ধরনের কোনো কিছু করছেন, উনি বলে হ্যাঁ, অনেক বাচ্চাদেরকে আমি একটু একটু ইসলামিক শিক্ষা দিতাম। আমি বললাম না, এটা তো আমি আপনাকে দিতে মানা করছি, আমি তো আপনাকে বারবার সতর্ক করছি, কোনোভাবেই কোনো বাচ্চাকে আপনি ধর্মীয় শিক্ষা দেবেন না। শুধু আপনি বইয়ের শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা অতটুকুই, বাট ধর্মীয় কোনো শিক্ষা দেবেন না। আপনি এরপরেও কেন ধর্মীয় শিক্ষা দিতে গেলেন? উনি বলে যে না, এখন কি করব, ওরা তো এটা রাখবে না। এভাবে আমি 3 দিন পর্যন্ত ছিলাম। এরা প্রতিদিন এটা ভাঙার জন্য আসে, এবং 3 দিন পরে আমার আব্বা তখন গেছে ওইখানে। যেহেতু আমার একটা ঝামেলা হয়েছে, আমি নতুন বিয়ে করে গেছি, আমার মা তখন আমার আব্বাকে পাঠাইছে। আব্বাকে পাঠানোর পরে ওই দিন ওরা এটা ভেঙে দেবে। আব্বা যেদিন গেছে ওই দিনে দুপুরবেলা ভাঙবে। তো আমিও তখন দাঁড়াই ছিলাম। আমার আসলেই অনেক কষ্ট হয়েছে, মানে আমার কষ্টেও মানে এই সব ঘর বাড়ি তা ভেঙে দিবে। পাহাড়ি ভাইয়েরা তখন এসে আমার ঘর বাড়িগুলোও ভেঙে দিল, এবং ওই মসজিদটাও ভেঙে দিল, টয়লেট যা যা ছিল আর কি সব কিছু ভেঙে দিল। তো এইসব দেখার পরে আলী হোসেনও খুব মন খারাপ করে ওদের দিকে তাকিয়েছিল, একটু রাগান্বিত নজরেই ছিল উনি। পরে আমি আলী হোসেনকে বললাম, কাকাই ডাকতাম, যে কাকা আপনি আমার সাথে চলেন, আপনি আমার সাথে চলেন। পরে উনি বলে আমি কোথায় যাব? এখানেই তুমি প্রায় 2 বছরের মতো কিন্তু উনি ওখানে ছিলেন, ওই পাহাড়ে ছিলেন, এবং সেখানেই তিনি ইমামতিও করেছে। পরে আমি বললাম আপনি আমার সাথে চলেন, ঢাকাতে চলেন, আমি বিয়ে শাদী করছি, আমার পরিবারে থাকবেন। আমার হিসাবটা হচ্ছে কি জানেন, আমাদের পরিবারে তো তেমন কোনো মানুষজন নাই। আমার মা সারাক্ষণ বাসায় একা থাকে, আমি বিয়ে করছি, আমার ওয়াইফ আছে, আর আব্বা তো বেশিরভাগ সময় বাইরে থাকে। আর এই লোকটা যেহেতু দেখতে শুনতে অনেকটা সুন্দর, ভালো সজ্জিত একজন মানুষ, উনি আমাদের বাড়িতে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সকালে কোরআন তেলাওয়াত করবে, এইরকম একটা লোক যদি আমাদের পরিবারে থাকে, তো এটা তো আমাদের জন্য ভালোই হয়, এটা তো খারাপ কিছু না। আমি তখন ওনারে বললাম যে আপনি আমার সাথে চলেন। উনি যেতে রাজি হয় না। পরে আমার আব্বা বলে না না না, চলেন, আপনি চলেন আমাদের সাথে। এবং একটা পর্যায়ে তিনি তখন আমাদের সাথে আবারও ঢাকায় চলে আসে। মানে এই আমার বান্দরবনের জীবনের সমাপ্তি ঘটে। তখন তিনি আমাদের সাথে ঢাকায় চলে আসে, এবং ঢাকায় আসার পরে তিনি আমার সাথে থাকতেছে। ওনাকে একটা রুম দেওয়া হয়েছে, কাজের লোকেরা আছে, ওনাকে সকালবেলা নাস্তা দেয়, দুপুরে খাবার দেয়। উনি সকালবেলা কোরআন তালাওয়াত করে, নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে, এবং আমি ওনাকে কাকা বলে ডাকি। মানে সবার সাথে, আমাদের পরিবারের সবার সাথে ওনার ভালো একটা সম্পর্ক তৈরি হয়, শুধুমাত্র আমার বউ রুহি ছাড়া। রুহির সাথে উনি কেমন জানি একটু, মানে রুহি খুবই একটা কথা বলে না, উনিও বলে না, এবং এছাড়া মানে রুহি যেন ওনার দিকে একটু কেমন করে তাকায়। ওনাকে ঘরে রাখার পরে রুহি আমাকে বারবার বলতেছে যে এইরকম একটা লোককে রাখার দরকার নাই, ওনাকে ঘর থেকে বের করে দাও, উনি ঘরে কেন থাকবে, মানে অনেক ধরনের কথাবার্তা রুহি আমাকে বলতেছে। আমি বললাম যে আরে উনি থাকলে তোমার সমস্যা কি? এখানে তো তোমার কোনো সমস্যা নেই, এই লোকটা আমার বাড়িতে আছে, আমার ঘরে আছে, তো তুমি এরকমটা কেন করতেছো? উনি তো তোমার কোনো ক্ষতি করতেছে না। না, ওই রাখবে না, মানে ওনাকে চলে যেতে বলতেছে, মানে খুবভাবে প্রেশার ক্রিয়েট করতেছে। তা আমি বললাম যে না, আমি ওনাকে যেতে দেবো না, আমি ওনাকে রাখবো, উনি আমার এখানে থাকবে।
তো উনি থাকতো এবং এমন করতে করতে রুহি কিন্তু কোনো ভেবিও নেয় না, মানে আমাদের কোনো ভেবিও হয় না, এবং স্পেসিফিক বাচ্চা কেন হয় না এর কোনো সঠিক ব্যাখ্যাও কিন্তু আমি জানি না। সময়গুলো যত সামনের দিকে যাচ্ছে আস্তে আস্তে করে রুহির সাথে আমার সম্পর্কের কেমন যেন একটা ফাটল তৈরি হচ্ছে। স্বামী স্ত্রীর মাঝে যে প্রেম, যে ভালোবাসা, যে মহব্বত থাকা দরকার, অ্যাকচুয়ালি কিন্তু রুহির সাথে আমার এই ধরনের সম্পর্ক হয়ে উঠতেছে না। যতই চেষ্টা করতেছি রুহির সাথে ভালো হওয়ার জন্য, সম্পর্কটাকে ভালোভাবে বিল্ড আপ করার জন্য, কিন্তু এইটা আসলে মানে আমি 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 এটা করতে পারি না। রুহি আমার সাথে একটু দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং আমার জানা মতো রুহি কিছু পরকীয়ার সাথেও জড়িয়ে পড়ে। তো পরকীয়ার সাথেও জড়িয়ে পড়ে এমন করে আস্তে আস্তে করে একদিন আমি রুহির সাথে একটা জায়গায় যাব। সকালবেলা রেডি হইলাম, তো বের হইব, ওই সময় উনি তখন ঘরের মধ্যে আছে, মানে আলী হোসেন কাকা ঘরে আছে। আমাকে ডাক দিয়ে বললো যে তুমি এদিকে আসো। তা আমি তখন গেছি, যাওয়ার পরে বলে কই যাও, এমনি বলতেছে। ওনার রুমের মধ্যে এলাম, আমি বললাম যে আমি আর বউ একটা অনুষ্ঠানে যাব, একটা পার্টিতে যাব এটা, এবং এটা আমার শ্বশুর বাড়ির একটা পার্টি। তখন তিনি আমাকে বলতেছে তুমি যেও না, ডিরেক্টলি এভাবে বলতেছে তুমি যেও না। আমি বললাম কি বলেন কাকা, যাবো না মানে? আমার বউ, আমি রেডি হয়ে বেরোলাম, এখন না গেলে আমার বউ রাগ করবে না? উনি বলে তোমার বউ যতই রাগ করুক, তোমার বউ যাই করুক, তুমি যাবা না, তুমি ঘরে যাও। এটা বলে দেওয়ার পরে আমি তখন রুহিরে বললাম যে রুহি, আমরা পার্টিতে আজকে না যাই, যাবো না। রুহি মুহূর্তের মধ্যে রেগে যায়, এই তুমি যাবা না মানে? এইটা তুমি কী ধরনের কথা বলতেছো? এই তুমি কেন যাবা না? এই বুইরা তোমার কি বলছে? মানে ওনার সাথে খুব দুর্ব্যবহার করতে শুরু করছে। আমি তখন ওরা টুইনা কোনো রকমের ভিতরের দিকে নিয়ে গেলাম যে না রুহি, এটা হতে পারে না, এটা হতে পারে না, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আমি কিন্তু ওনাকে মানতাম, মানে আলী হোসেন কাকারে মানতাম। উনি যখন যে সময় যেটা বলতো আমি ওনার সব কথা শুনতাম। আমি বলতেছি না তুমি ওনার সাথে দুর্ব্যবহার কেন করবা, খারাপ ব্যবহার কেন করবা? উনি যেহেতু আমাকে যেতে মানা করছে, দেন আমি যাবো না, চলো। ওরে আমি তখন উপরে রুমে নিয়ে গেলাম, এবং নিয়ে যাওয়ার পর ওই সারাটা দিন আমার সাথে ঝামেলা করে এইভাবে আরও 3-4টা দিন কেটে গেল। এবং আরও 3-4টা দিন কাটার পরে একদিন রাতের বেলায় ও শুয়ে আছে, রুহি শুয়ে আছে, আমিও শুয়ে আছি। সময় প্রায় 11:30 কি 12টার কাছাকাছি বাজতেছে, মানে আমার তখন ঘুম আসতেছে, এরকম একটা ভাবে তন্দ্রায় যাচ্ছি। এমন সময় সে আলী হোসেন কাকা আমার ডাক দেয় ঘরের দরজায়, এই তনিম, 2বার ডাক দেয়। 2বার যখন ডাক দেওয়ার পর আমি তখন উঠলে পরে উনি আমাকে বলে এদিকে আসো, ডাক দিয়ে আমাকে বলে আমার সাথে একটু ছাদে চলো। তা আমি বললাম যে ছাদে যাব কেন, মানে কারণটা কি? বলে চলো ছাদে চলো। একদম জোর করে আমাকে ছাদে নিয়ে যায়। তো বাসার ছাদে যাওয়ার পরে আমি যখন ঢুকি ওনার সাথে, উনি যখন দরজাটা লাগাই দেয়, মানে নিচ থেকে ওঠার যে সিঁড়ির দরজাটা আছে না, সিঁড়ির দরজাটা লাগাই দিয়ে উনি আমার সাথে গল্প করতে শুরু করে। তো অনেকক্ষণ পরে আমার বউ এসে দরজা ধাক্কাইতে আসে। আমি বললাম যে কাকা, আমার বউ তো দরজা ধাক্কাইতে আসে, আমি চলে যাই নিচে। বলে না তুমি যেও না, মানে উনি আমাকে টোটালি যেতে দেয় না। তো ওই দিন পুরোপুরিভাবে আগুন লেগে যায় পরিবারে, মানে কঠিনভাবে আগুন লেগে যায়। লেগে যাওয়ার পরে এখানে আরেকটা বিষয় বলে রাখি, উনি কিন্তু ছাদের উপর আমার কিছু কথা বলে। আমাকে প্রথমত উনি বলে যে আমার বউ পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এবং আমার বউ আমাকে মেরে ফেলবে। বাসার সাথে আমাকে বলতেছে যে তোমার বউ তোমাকে মেরে ফেলবে, এবং তোমার বউ ভীষণভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, যে কোনো সময় তোমার মৃত্যু ঘটতে পারে, এবং তুমি তোমার বউকে ছেড়ে দাও। এরকমভাবে উনি আমাকে বলে যে আমাকে অমুক দিন স্পেসিফিক এভাবে মারতে চাইছে, উনি আমাকে বাঁচাইছে, ওভাবে মারতে চাইছে, উনি আমাকে বাঁচাইছে। এই কথাগুলো উনি আমাকে বলে। কিন্তু এখন আমার ভিতরে কিন্তু ওই প্রশ্নটা জাগতেছে না যে উনি কীভাবে জানে যে এই দিন আমার বউ আমাকে মেরে ফেলবে, ওই দিন আমার বউ আমাকে মারার প্ল্যানিং করতেছে, এইটা উনি কীভাবে জানে? এই প্রশ্নটা কিন্তু আমার মাথার মধ্যে আসে নাই। এই কথাগুলো আমাকে বলার পরে সকালবেলা তখন প্রায় ফজরে আজান দিলে পরে একসাথে উনি আর আমি নামাজে যাই, নামাজ পড়ে ঘরে আসার পরে শুরু হলো ঝগড়া। এবং স্ত্রীর সাথে ঝগড়াটা যে কতটা মারাত্মক ভয়ঙ্কর, এইটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না। ও আমার গায়ে হাত তোলে, এবং যখন হাত তুলতেছে তখনই আমি বলি তুই এই লোক যে আলী হোসেন কাকা যে আমাকে ডেকে নিয়েছে, তো ভালোই তো ডেকে নিয়েছে, অমুক দিন যদি উনি আমাকে না রাখতো তুমি আমাকে মেরে ফেলতা, এবং এটা যদি উনি না করতো তুমি আমাকে মারতা, তুমি আমাকে মেরে ফেলতা। এইরকম কয়েকটা কথা যখন আমি আমার বউকে বলি, আমার বউ একটু ভয়ঙ্করভাবে আমার দিকে তাকায়। মানে এরকম হয় না যে একটা মানুষ ধরেন প্রতিনিয়তই মিথ্যা বলতেছে। এখন আমি তার হঠাৎ করে বললাম যে এগুলো তো মিথ্যা না, এগুলো সত্য। এই সত্যটা প্রমাণ করাই দিলাম, এবং প্রমাণ করাই দিলে একটা মানুষ যেরকম সারপ্রাইজ হয়ে যায়, অবাক হয়ে যায়, এমনভাবেও আমার দিকে তাকায় থেকে আমারে বলে যে আমি তোমার এই অমুক দিন এভাবে মেরে ফেলবো, এটা উনি কী করে জানে, মানে উনি এটা কী করে জানে? এইরকমভাবে মানে সে আমার সাথে ঝগড়া করে, এবং ঝগড়া করে একটা পর্যায়ে মানে এইভাবে ঝগড়াটা হইতে থাকে। ঝগড়ার একটা পর্যায়ে ও তখন করে কি, আপনার 9টা কি 9:30টার দিকে এই আলী হোসেন কাকার ঘরে আসে। উনি তখন নামাজের মধ্যে বসে আছে ঘরের মধ্যে, উনি বেশিরভাগ সময় নামাজের বিছানায় বসে থাকতো। আসার পরে ও আমাকে মানে ওই লোকটারে বলছে, আমি ওর পিছনে আসছি, আবার কোনো দুর্ব্যবহার করে কিনা বা ওনার গায়ে হাত তুলে কিনা,
কারণ রুহি কিন্তু যথেষ্ট পরিমাণের বদ মেজাজে একটা মেয়ে ছিল। ওই রুমে এসে বলতেছে আপনি কি, এমনি বলে। উনি তখন ওনার দিকে মানে রুহির দিকে তাকে হাসতেছে। পরে বলে হাসি দিবেন না নির্লজ্জ বেহায়ের মতো, আপনি কে? পরে তিনি বলে কে মানে, আমি তো তোমাদের ঘরে থাকি, মেহমান। বলে কিসের মেহমান? আমি আমার স্বামীকে মেরে ফেলবো এরকম উল্টাপাল্টা কথা আপনি বলেন কেন? উনি বলে আসলেই তো তুমি তোমার স্বামীকে মেরে ফেলবা। বলে আমি আমার স্বামীকে মেরে ফেলবো, কেন মেরে ফেলবো? উনি তখন একটা নাম বলে ফেলে যে অমুকের সাথে তোমার সম্পর্ক, তুমি অমুকের কাছে চলে যাবা, এই জন্য তুমি ওকে মেরে ফেলতে চাচ্ছ এবং ওকে মেরে ওর বাবার সম্পত্তি ভোগ করতে চাচ্ছ। তখনই সে বলতেছে মানি? বলে হ্যাঁ, তোমার মোবাইলে একটু পরে কল আসবে, ওই ছেলে একটু পরে কল দিবে, তোমাকে যাইতে বলবে। বিশ্বাস করেন তারই প্রায় 2 থেকে 3 মিনিট পর ওর মোবাইলে কলটা বেজে ওঠে ঠিক এই সময়টাতে। তখনও কিন্তু আমার মনে কোনো ডাউট লাগতেছে না যে এগুলো কীভাবে হচ্ছে, কীভাবে পসিবল। এবং কলটা আসা মাত্র ও তখন মোবাইলের দিকে তাকাচ্ছে একবার, ওনার দিকে তাকাচ্ছে আরেকবার। এইভাবে 2-3 বার তাকানোর পরে এই তাকানোর পর তখন এখান থেকে বেরিয়ে যায়, মানে ডিরেক্টলি বেরিয়ে যায়। আলী হোসেন কাকা তখন বসে বসে হাসতেছে। আমি তখন ওনার পাশে গিয়ে বললাম যে কাকা ঘটনা কি, আমি তো কিছুই বুঝি না, এবং আমার সংসার জীবনে এগুলো কী হচ্ছে। আবার এই ঝামেলাগুলো কিন্তু আমার আব্বা আম্মাকে আমি বললে আব্বা আম্মা একটা কথাই বলে ওই লোকটাকে বের করে দেওয়ার জন্য, যে আলী হোসেনকে ঘরে রাখানোর দরকার নাই, যেহেতু উনি পারিবারিকভাবে কলহর তৈরি করতেছে, ওনাকে বের করে দাও, ওনাকে তুমি বের করে দাও, উনি ওনার মতো করে পাহাড়ে পর্বতে বা ওনার যেখানে বাড়ি চট্টগ্রামে উনি সেখানে চলে যাক। আমি বললাম যে না, আমি ওনাকে যেতে দিব না, কারণ উনি তো কোনো অপরাধ করতেছে না, কোনো অন্যায় করতেছে না, উনি যেটা করতেছে উনি ভালোই করতেছে, বা আমি ওনাকে কেন বিদায় করব? ওনাকে বিদায় করার কোনো সঠিক কারণ তো আমার কাছে জানা নাই, আমি ওনাকে বিদায় করবো না। তা আব্বা আম্মা বলতেছে বিদায় করে দেওয়ার জন্য। উনি তখন চলে গেল, মানে আমার বউ তখন চলে গেল, আমি তখন এসে ওনার পাশে বসছি। বসার পরে উনি ওই দিন খুব গভীরভাবে আমার সাথে খাটের উপরে বসে আমাকে বলে যে তনিম তুমি তোমার বউটাকে ছেড়ে দাও, এরকম করে আমাকে বলে। আমি বললাম কাকা কী বলেন আপনি, ছেড়ে দিব? বলে তোমার বউ কখনোই তোমার সন্তান নেবে না, তোমার বউ কখনোই তোমার সন্তানের মা হবে না, আমি হয়তো এই পরিবারে আর বেশি দিন থাকতে পারবো না, হয়তো তোমার সাথে আমার এখনই শেষ কথাবার্তা বলা, এবং আমি তোমার সাথে এখনই কথাবার্তা বলতেছি, এরপরে মনে হয় আমি আর কখনোই তোমার সাথে থাকতে পারবো না, আমাকে মনে হয় এখান থেকে চলে যেতে হবে। বাট আমি চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই যে তুমি এই বউটাকে ছেড়ে দাও। এই বউটা তোমার লাইফে থাকলে তোমার জীবনে মৃত্যুর ঝুঁকি আছে। এর আগেও সে তোমাকে বারবার মারার চেষ্টা করেছে, হয়তো আল্লাহ তোমার কপালে হায়াত রেখেছে বা যেভাবে হোক কোনো উছিলায় তুমি বেঁচে গেছো, কিন্তু নেক্সট টাইমে তোমার বউটা তোমাকে মেরে ফেলবে, তুমি এই বউটাকে ছেড়ে দাও, এই বউটাকে ছেড়ে দাও, এই বউটাকে না ছাড়লে তুমি বিপদে পড়বা। তোমার কাছে আমার এটা শেষ অনুরোধ, এটা তুমি করো। আর আমি যদি নাও থাকি তুমি কষ্ট পেও না, নিজেকে নিজে সামলিয়ে নিও, তুমি একটা ভালো ছেলে। এই বলে তিনি বলে আমি একটু বিশ্রাম করবো, তুমি এখন বাইরে যাও, এরকম করে আমাকে বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, আপনি বিশ্রাম করেন। ওই নিয়ে বিশ্রাম করতেছে, আমি ড্রয়িং রুমে এসে মানে ডাইনিংয়ে এসে আমার আম্মুর সাথে কথা বলতেছি। আম্মু আমাকে বলে কিরে কী হইলো, এরকম চিল্লাচিল্লি শোনা গেল, ঘটনা কি? আবার আমি ওই যে আপনার আলী হোসেন কাকার রুম থেকে বেরোয়ার পরে উনি দরজাটা লাগিয়ে দেয়, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেয়। এবং আমি যখন বেরোয়ে যাওয়ার পরে আমার আম্মার সাথে ডাইনিংয়ে বসে কথা বলতেছি, মুহূর্তের মধ্যে এই প্রায় 1-2 ঘন্টা পরেই আমার বউ তখন রুহি আবারও ঘরে আসে এবং সাথে একজন হুজুরকে নিয়ে আসে। হুজুরের হাতে একটা কোরআন শরীফ, এবং ওই হুজুর একটু মানে দেখে যেটা কবিরাজ টাইপের মনে হলো আমার কাছে। আমি তখন বললাম যে রুহি এটা কে? পরে বলতেছে যে তুমি চিনবা না, ওই তোমার আলী হোসেন কাকা কই, আমারে বলে। আমি বললাম উনি তো ঘরে, বলো ওনারা ডাক দাও। আমি বললাম ওনারা ডাক দিব মানে, ওনারা ডাকতে হবে কেন? বলো ওনারা ডাক দাও। এই বলার পরে ওই কবিরাজটা তখন আমার দিকে একটু অন্যভাবে তাকায়, মানে একটু ভয়ঙ্করভাবে তাকায়। পর আমি বললাম উনি কে? আমার বউ বলতেছে উনি একজন কবিরাজ। তাই আমি বললাম তো তুমি কবিরাজ দিয়ে আমার বাসায় আসছো কেন? বলে আমাদের বাসায় জিন আছে, এই জন্য জিন তাড়ানোর জন্য, এরকম করে বলে। আমি বললাম আমাদের বাসায় জিন আসবে কোত্থেকে? এই সমস্ত উল্টাপাল্টা কথা তোমাকে কে শিখায়? তুমি আসলে পাগল হয়ে গেছো, তোমার ব্রেনে চিকিৎসা নেওয়া দরকার। এই বলার পরেও তখন গিয়েই আলী হোসেন কাকা নিচতলায় থাকতো, ওনার দরজা লাত্তি মারতে শুরু করে, দরজা ধাক্কাতে শুরু করে, বাট ভিতর থেকেই কেউ দরজা খুলতেছে না। রোহিত তখন বারবার বলতেছে দরজা খোলে না কেন, মানে বারবার দরজার মধ্যে লাত্তি মারতেছে। আমি বললাম যে দরজা কেন খোলেনি তো আমি জানি না, দরজা খোলে না কেন? ধাক্কাইতে আছে, একটা পরে আমার নিজের মাথায় ঢুকলো, কিরে দরজা খোলে না কেন? ওই তো ভিতরে আছে, তা দরজা খুলবে না কেন? আমিও তখন দরজা ধাক্কাইতেছি, কারণ আমাদের দরজাগুলো কাঠের দরজা ছিল, কোনোভাবে দরজা ভাঙা যাচ্ছে না। এবং কবিরাজটা তখন আমাকে বলতেছে, মানে রুহিকে বলতেছে যে এই দরজা উনি আর খুলবে না, দরজা ভাঙা ছাড়া ওনাকে বের করা যাবে না, তোমরা দরজা ভাঙো। তখনই হলো কি আমাদের বাসায় একটা কাজের ছেলে ছিল রনি, ওরে বললাম যে যা তুই দরজা ভাঙার লোক নিয়ে আয়। তো ও তখন দরজা ভাঙার লোক আনছে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো অক্লান্ত পরিশ্রম করে আমরা তখন দরজা খুলতে সক্ষম হই। এবং দরজা খুলে সক্ষম হওয়ার পরেই দেখি যে অজ্ঞান অবস্থায় আপনার আলী হোসেন কাকা পড়ে আছে খাটের মধ্যে, মানে ওনার কোনো জ্ঞান নাই।
অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এবং অজ্ঞান অবস্থায় পড়ে থাকার পরে কবিরাজ ওইখানে বসে আছে। পরে ওনার চোখে মুখে পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে উনি তাও অনেক কষ্টের পরে আমি তখন ডাক্তার পর্যন্ত নিয়ে আসি, এবং ডাক্তার ওনার কাছে আসার আগেই ওনার কাছে যাওয়ার আগে ওনার তখন জ্ঞান ফিরে। কিন্তু অবাক বিষয় হচ্ছে, জ্ঞান ফেরার পরে উনি কখনো ডাইনে তাকাচ্ছি, কখনো বামে তাকাচ্ছি। পরে আমি বললাম, কাকা আপনি ঠিক আছেন? আপনি ভালো আছেন? উনি আমার সাথে কথা বলে না, আমাদেরকে দেখলে কেমন যেন একটু পিছনের দিকে উনি চলে যাচ্ছে। আমি তখন বললাম, কাকা, ও কাকা, বলে তুমি কে? উনি আমারে বলে। আমি বললাম, আপনি আমাকে চিনতে পারছেন? আমি কে? আপনি আমাকে চিনেন না? পরে বলে, তুমি কে? এরকম করে 2-3 বার বলে। বলার পরেই এই সময়ের ভিতরে আমার বউয়ের সাথে যে কবিরাজটা আছে, ওই কবিরাজটা এসে আমার ওই যে লোকটা বসে আছে আলী হোসেন কাকা, ওনার মাথার মধ্যে এভাবে হাত দেয়। হাত দেওয়ার পরেই কবিরাজ বলতেছে চলে গেছে। রহিরে বলতেছে যেটা যেটা যাওয়ার ওটা চলে গেছে, লাভ নাই, আপনার ওনার সাথে কথাবার্তা বলেন, আমার আরও রুগী আছে, আমি আজকে যাচ্ছি, তুমি আমার সাথে ফোনে যোগাযোগ করো মা, আমি কালকে প্রয়োজনে আবার আসবো। এই বলে কবিরাজটা তখন চলে যায়, এদিক দিয়ে চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমি আলী হোসেন কাকারে জিজ্ঞেস করি, আমি ভাবলাম যে হয়তো ওনার ব্রেনে কোনো সমস্যা দেখা দিয়েছে বা কিছু একটা। আমি বললাম যে কাকা, আপনি আমাদেরকে চিনতে পারছেন না? এটা কী ধরনের কথা বলেন আপনি? বলে, না বাবা, আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে? আর আমি এখানে কেন? আমি বললাম, আপনার বাড়ি কে? বলে, আমার বাড়ি চিটং। আমি বললাম, হ্যাঁ, আপনার বাড়ি তো চিটগঙ্গেই। আমি এরকম পাহাড়ে মসজিদ দিয়েছি, আপনি ওখানে ইমামতি করেছেন, আমাদের বাসায় আপনি দীর্ঘ বছর ধরে আছেন, তাই আপনি আমাকে চিনতে পারছেন না? বলে, না বাবা, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি একটা মসজিদে ইমামতি করতাম, আমি এখানে আসলাম কেমন করে? আমি তখন ভাবলাম যে উনি হয়তো ব্রেনে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলাম ওই জায়গা থেকে। এখন ওই ডাক্তার, মানসিক ডাক্তার, অনেক প্রশ্ন করে উনি এগুলোর উত্তর দিতেছে। উত্তর দেওয়ার পরে মানসিক ডাক্তারটা আমাকে বলতেছে, উনি যেই ঠিকানার কথা বলে ওই ঠিকানায় গিয়ে দেখেন তো আদৌ ওনার ওই ঠিকানায় কোনো পরিচিতি আছে কিনা। এইটা বলার পরে আমি তখনই করলাম কি, আব্বুর গাড়ি নিয়ে রওনা দিলাম চিরঙের উদ্দেশ্যে ঢাকা থেকে। পরের দিন আমরা চিরঙে গিয়ে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে ভোরে পৌঁছানোর পরে উনি চট্টগ্রাম চকরি আরও অনেক দূরে একটা মসজিদ আমাদেরকে নিয়ে যায়। উনি ঠিকানা বলতেছে ডাইনে বামে। এখন আমার কাছে মনে হচ্ছে যে আলী হোসেন কাকার সাথে আমি বসে না, এই লোকটা অন্য কেউ। আলী হোসেন কাকার কোনো কিছুই এই লোকটার মাঝে নাই। তো এমন উনি আমাকে এরকম ডাইনে বামে, আবার ওনার নাম কিন্তু আলী হোসেন, নামটা কিন্তু আলী হোসেন, এটা ঠিক আছে, বাট বাকি সব কিছু উনি ভুলে গেছে বা কিছু ওনার মনে নেই। এমন করতে করতে উনি তখন ওই পাহাড়ের ভিতরে ওই জায়গাটার মধ্যে আমাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে উনি এখানে নামে, তখন ফজর আজান দিয়ে মানুষ বের হয়েছে। বেরোয়ার পরে সবাই ওনাকে দেখে বলতেছে, এই আপনি কোত্থেকে আসলেন, আপনি কোথায় চলে গেছিলেন? ওনার সাথে সবাই কথা বলে। দেখে মনে হলো ওনারাও ওনারে চিনি, ইনিও ওনাদেরকে চিনে। পরে আমি এখানকার লোকজনদেরকে জানালাম, বললাম যে উনি কে? বলে, উনি তো আমাদের মসজিদে আগে ইমামতি করতো, নামাজ পড়াই, তো হঠাৎ করে আজকে বহু বছর ধরে উনি নাই, এখন কোত্থেকে আসছে? আমি তখনও কোনো কিছু হিসাব মিলাইতে পারতেছিলাম না যে ঘটনা কি। পরে আমি বললাম যে আপনি আমাদের সাথে চলেন। বলে, না, আমি যাব না। এবং যাব না বলার পরে উনি এখান থেকে যাচ্ছে না, জোর করে ওনাকে আনতে পারি না। পরে ওনাকে ওইখানে রেখে আমি ডিরেক্টলি বাসায় আসছি। বাসায় আসার পর আমার বউরে বললাম যে, বউরে, তুমি তো কঠিন খেলা দেখাইলা, তুমি যে কবিরাজটাকে আনছো, আমি কবিরাজের সাথে দেখা করব। আমাকে তখন কবিরাজের নাম্বার দেয়। কবিরাজের নাম্বার দেওয়ার পরে আমি তখন ওই কবিরাজের সাথে দেখা করার জন্য যাই। এর মাঝে আবার 2-3 দিন কেটে যায়। কবিরাজের কাছ থেকে আমি তখন ওই কবিরাজকে জিজ্ঞেস করি, ঘটনা কি, আপনি যাওয়ার পরে কি হইল? পরে ওই কবিরাজ আমাকে বলে যে ইনার সাথে মূলত একটা জিন ছিল, খারাপ না, একটা ভালো জিন ছিল, এবং ওই ভালো জিনটাই ওনাকে ওইখান থেকে নিয়ে আসছিল। এবং জিনটা যতদিন ওনার সাথে ছিল, উনি আপনাদেরকে চিনেছে, আপনাদের সাথে কথা বলেছে, আপনাদের সাথে ছিল, এবং ওই জিনটা যখন চলে যায় তখন এই লোকটাকে আর এই লোকটা আর আপনাদেরকে চিনতে পারে না। এটা হচ্ছে বড় কথা। তবে এই জিনটা ওই লোকটার সাথে খুব ছোটোবেলা থেকে আছে। পরে আমি বললাম যে তাহলে জিনটা চলে গেল কেন? বলে, চলে গেল তার কারণ হচ্ছে এখন আমি গেলে তো ধরা পড়ে যাবে, এই জন্য জিনটা চলে গেছে, আমি চাইলে জিনটাকে হাজির করতে পারবো। আমি বললাম, আপনি জিনটাকে হাজির করেন। উনি বলে, আমার সময় লাগবে। আমি বললাম, আপনি এখন হাজির করেন, আপনার যত টাকা লাগে আমি দিব, আপনি জিনটাকে হাজির করেন। উনি বলে, ঠিক আছে, আপনি বসেন। বসার পরে ওনার একটা শিষ্যর উপরে তখন এই জিনটাকে হাজির করায়, আলী হোসেন নামের যে জিনটা আছে ওই জিনটাকে হাজির করে। হাজির করলে বলে জিনটা এসে আমাকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? তখন তিনি একটু কান্না করতেছে ওরকম, ওই লোকটাই কান্না করতেছে, আমি যা দেখতেছি আর কি। পরে আমি বললাম, আপনি কি? পরে বলতেছে, আমি তো তোমার কাছ থেকে বিদায় নিয়েই গেছি, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছি, এখন এই প্রতারক কবিরাজরে দিয়া, এই খারাপ কবিরাজরে দিয়ে আমারে ডাকাইলা কেন? উনি আমারে বলে। আমি বললাম, আপনি চলে গেছেন আপনি কে? পরে আমাকে বলে, আমি একজন জিন। আমি বললাম, আপনি যদি একটা জিন হয়ে থাকেন তাহলে আপনি কি এতদিন আলী হোসেনের সাথে ছিলেন? বলে, হ্যাঁ। আমি তখন বললাম যে, আপনি আলী হোসেনকে আমার কাছে কেন এনেছেন? তখন তিনি বলে
যে আলী হোসেন তোমার বাবা, এই জন্য আমি আলী হোসেনকে তোমার কাছে এনেছি। এই জিনটা বলতেছে। আমি বললাম, আলী হোসেন আমার বাবা? মানে আপনি এটা কী ধরনের কথা বলেন? আলী হোসেন আমার বাবা কী করে হলো? এটা কী ধরনের কথা বলতেছেন? বলে হ্যাঁ, আলী হোসেন তোমার বাবা। আমি বললাম কীভাবে? বলে আলী হোসেন এখানে কাজ করতে আসে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে আলী হোসেন এই পাড়ায় কাজের জন্য আসে, কাজ করে, এবং কাজ করলে পরে সেখানকারই একটা সাকমা মহিলার সাথে তার প্রেম হয়, মানে একটা ভালো সম্পর্ক হয়। হওয়ার পরে আলী হোসেন প্রথম থেকে একজন হুজুর ছিলেন, আলেম পরিবারের সন্তান ছিলেন, তিনি দিনদার একজন কোরআনে আলেম ছিলেন। তো তিনি তখন ওই মানে সাকমা মহিলাটাকে মুসলিম বানায়, এবং মুসলিম বানিয়ে তখন তিনি গোপনে ওই মহিলাটাকে বিয়ে করে। তার কারণ হচ্ছে, যদি সাকমা পাড়ার কেউ জানতে পারে যে সাকমা কোনো মেয়ে মুসলিম হয়ে গেছে, তখন ওই মেয়েটাকে কঠিন শাস্তি দেবে এবং মেয়েটাকে মেরেও ফেলতে পারে। এই ভয়ে সে তখন গোপনে গোপনে মেয়েটাকে মুসলিম বানায়, এবং মুসলিম বানিয়ে সে মেয়েটাকে বিয়ে করে। এই আলী হোসেন এই মেয়েটাকে বিয়ে করে। বিয়ে করার পরে এই মেয়েটাকে রেখে সে একটা সময় চলে যায়, ওখান থেকে চলে যেতে বাধ্য হয়, কারণ তার পরিবারের কাছে সে ফিরে যায়। ফিরে যাওয়ার পরে সে যখন আবারও আসে, এসে মেয়েটাকে আর পায় না, এবং মেয়েটার পেটে যে সন্তানটা হয়, ওই সন্তানটাই হচ্ছে তুমি হচ্ছে ওই সন্তানটা। তো এইটা বলার পরে আমি বললাম যে আমি যদি সেই সন্তান হয়ে থাকি, তাহলে উনি আমাকে পরে নিল না কেন? বলে সে আর তোমাকে পায় নাই, সে পরে আসছিল, তোমারে আর পায় নাই, তুমি তোমার মায়ের কাছে বড় হয়েছো। আমি তখন বললাম যে আমার মা তো আমাকে বলল, আমার মা আমাকে যেখানে পেয়েছে ওই পাড়ার অনেক লোকদেরকে আমার আম্মা নাকি জিজ্ঞেস করেছিল যে আমাকে চিনে কিনা, কিন্তু আমি যদি ওই পাড়ার সন্তান হতাম তাহলে কেউ না কেউ তো আমাকে চিনতে পারতো। তখন ওই জিনটা বলতেছিল যে হ্যাঁ, কেউ না কেউ তোমাকে অবশ্যই চিনতে পারতো, কিন্তু আসলে ওই পাড়ার কেউ তোমাকে চিনে না। আমি বললাম, আপনিই তো বললেন যে এই পাড়াতে আমার জন্ম হয়েছে, তাহলে এই পাড়ার মানুষকে আমাকে চিনবে না? তিনি বলে, মূলত তুমি অন্য পাড়ায় ছিলা, আমি তোমাকে এই পাড়াতে নেই, এই পরিবারের কাছে আমি তোমাকে দিয়েছি। আমি তখন বললাম যে কেন দিয়েছেন? উনি বলতেছে, একে তো তোমার মা বাবার ঘরে কোনো সন্তান হচ্ছিল না, তার একটা সন্তানের আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত তুমি যে মায়ের ঘরে বড় হচ্ছ, বা যে মা তোমাকে বড় করতেছে, সে তোমাকে সাকমা ধর্ম অবলম্বনীতে বড় করতেছে, মানে ওনাদের একটা ধর্ম আছে, ওই ধর্মতে বড় করতেছে। তো আমার কাছে ওই ধর্মটা ভালো লাগে না। আমি একজন মুসলিম জিন, এবং যার জন্য একটা মুসলিম পরিবারের কাছে তোমাকে এনে দিয়েছি, যাতে এই পরিবারের মানুষরা তোমাকে বড় করে। আমি বললাম, তাহলে আমার ওই মা বলে তিনি মারা গেছে, তোমাকে অনেক খুঁজেছে, তিনি পায়নি, এবং সর্বোপরি তিনি মারা যায়, এবং তোমার বাবা এখনও আছে জীবিত। আর এটা যদি তোমার বিশ্বাস নয়, তুমি আলী হোসেনের সাথে কথা বলো। এই থেকে তখন আমি পুরো পাগলের মতো হয়ে যাই। পুনরায় আমি আবারও ওই আলী হোসেনের মসজিদে যাই, এবং যাওয়ার পরে ওনাকে যখন জিজ্ঞেস করি, উনি সম্পূর্ণ জিনটা যেভাবে বলে উনি সে একইভাবে স্বীকার করে উনি ওখানে কাজে যায়। এবং কাজে যাওয়ার পরে সেখানে একটা মহিলার সাথে ওনার সম্পর্ক হয়। মহিলাটা ধর্ম পছন্দ করতো, ইসলাম ধর্ম পছন্দ করতো, এবং ইসলাম ধর্ম পছন্দ করার কারণে এই মহিলাটাকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায়, এবং ওই মহিলাটাকে তিনি বিয়ে করে। এবং বিয়ে করলে একটা পর্যায়ে তিনি ওখান থেকে নিজের জীবন বাঁচানোর জন্য চলে আসে, কারণ তিনি ভয় পাচ্ছিল কোনোভাবেই যদি পাহাড়িরা জেনে যায় যে তিনি মুসলিম, তাহলে তিনার সাথে কিছু একটা ঘটতে পারে। এই জন্য তিনি এখান থেকে চলে আসে, এবং তিনি ওনাকে বিয়ে করছে, জানতে পারলে সমস্যা হবে, এই জন্য সেখান থেকে তিনি চলে আসে জীবনের মানে প্রাণ বাঁচানোর ভয়ে, এবং এরপরে তিনি আর কখনো ওখানে যায়নি। আমি বললাম যে আপনি বিগত কয়েকটা বছর ধরে কোথায় ছিলেন? এর কোনো স্মৃতি কি আপনার মনে আছে? উনি বলে, না, এর কোনো স্মৃতি আমার মনে নেই, শুধু এটুকু আমার মনে আছে, আমি একদিন নামাজ পড়ে মসজিদ থেকে বেরোয়ার পরে আমি একটা লোক দেখেছি পাঞ্জাবি পরা অবস্থায়, উনি আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর দিয়েছি সকালবেলা, এইটুকু আমার মনে আছে। এরপর আর কোনো স্মৃতি আমার কোনো কিছু মনে নেই, বিগত কয়েক বছর আমি কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম। তখন আমি ওনাকে বলি যে এই ঘটনা, এবং সবগুলো শোনার পরে আলী হোসেন তখন আমাকে বলে যে হ্যাঁ, তোমার কথা সত্য, একদম ছোটোবেলা থেকে আমার সাথে একটা ভালো জিন ছিল। এই কথা আমার আব্বা আম্মাও বলতো, খুব ছোটোবেলা থেকে আমার সাথে একটা ভালো জিন ছিল, এবং ওই ভালো জিনটা সব সময় আমার সাথে থাকতো, আমাকে সঙ্গ দিত। কিন্তু এই জিনে কি তাহলে এই ঘটনা ঘটেছে? আমি বললাম, তখন আমি জিনের বিস্তারিত সব কিছু ওনাকে বললাম, এবং বলার পরে তিনি তখন খুব অবাক হয়ে গেল। আমি তখন তারে বললাম যে আমি আপনার সন্তান বলাতে তিনি কান্না করলো। যে আমি বললাম যে ওই যে মহিলাটা আপনাকে বলেছে আমি তার সন্তান, এবং এরপরও আমি সত্যতা যাচাইয়ের জন্য আমি শেষ পর্যন্ত ওনার সাথে আমার ডিএনএ পর্যন্ত ম্যাচ করে, মানে ডিএনএ টেস্ট করে ওনার সাথে আমার ডিএনএ ম্যাচ করে, মানে উনিই ছিল আমার মূলত বাবা। এরপরে আমি ওনাকে ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করি, বাট তিনি আর ঢাকাতে যায়নি, তিনি এখানেই পড়ে আছে, এবং ওখানেই উনি মসজিদ দেখাশোনা করে। পরিশেষে আমার ঢাকার বাবা উনি এখানে ওনাকে বড় করে একটা এতিমখানা সহ মসজিদ বানিয়ে দেয়, উনি এটা দেখাশোনা করে ওখানেই আছে। এখন আমি ঢাকাতেও থাকি এবং চিটাগংয়েও থাকি, দুই জায়গায় মিলিয়ে থাকি। পরিশেষে ঢাকাতে আমার পরিবার আমার আব্বা আম্মা আমাকে, ওই মেয়েকে আমি ছেড়ে দিই, রুহিকে আমি ছেড়ে দিই ঘটনার পরেই।
আমাদের মাঝে অনেক ঝামেলা হয়, ঝগড়া হয় এবং ঝগড়াঝাটি পরে রুহিকে আমি ছেড়ে দিই এবং ছেড়ে দেওয়ার পরে দেন আমি পুনরায় আরেকটা বিয়ে করি। আমি এখন যাকে বিয়ে করছি তার ঘরে আমার 3টা কন্যা সন্তান সহ একটা পুত্র সন্তান আছে। আমার ছেলেমেয়েরাও মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো আমার এই ঘটনাটা, এরকম একটা ঘটনা আমার পরিবারের যাদের কাছে বলি বা যারাই এটা শোনে খুব অবাক হয়ে শোনে। অনেকেই বিশ্বাস করে, আবার অনেকে এই ঘটনা বিশ্বাস করে না। আমার আব্বা আম্মার সাথে যেহেতু সরাসরি ঘটেছে তারা এগুলো বিশ্বাস করে। তো আমার মা আপনার অনেক বড় একজন ভক্ত। আমার মা প্রতিনিয়ত আপনার গল্প শোনে এবং মায়ের অনুরোধে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি আপনার সাথে শেয়ার করেছি। যদি চান তো আপনি আমার গল্পটা রেকর্ড করতে পারেন। আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মা অনেক অসুস্থ এবং অসুস্থ থাকার পরেও আপনার গল্প শুনে আল্লাহ যেন আমার মাকে নেক হায়াত দান করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে ঢাকার ভাই তনিমের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। গল্প যখন আমি রেকর্ড করি তখনই বলেছিলাম যে গল্পটা আজকে অন্যরকম একটা গল্প হতে যাচ্ছে। আমি জানি না এই গল্প আপনার কাছে কেমন লেগেছে, তবে সত্যিকার অর্থে আমাকে যদি জিজ্ঞাসা করেন তো আমি বলবো এই গল্পটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এবং এই রকম ঘটনা আসলেই বিশ্বাস করা বড় মুশকিল। এবং এরপরে তনিম ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম আলী হোসেন আমার ওই জিনটাকে তিনি আর কখনো ডেকেছেন কি না। তিনি যেটা বললো যে এরপরেও আলী হোসেন জিনটা মাঝে মাঝে তার কাছে স্বপ্নে আসতো, তার সাথে দেখা করতো, কথা বলতো এবং একটা পর্যায়ে তার পরিবার চিন্তা করছে যে এইটা তার জীবনে পরিশেষে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা মনে করে তার ঢাকার বাবা মা তাকে তাবিজ তুমান পরায় এবং ওই যে কবিরাজ আছে ঢাকার, ওই কবিরাজ দ্বারা তার শরীর কঠিনভাবে বন্ধ করে দেয়। শুধু তার শরীর না, তার যে বাবা চট্টগ্রাম থাকে মসজিদ ইমামতি করে আলী হোসেন, ওনাকেও শরীর বন্ধ করে দিয়ে যেত ওই জিনটা বাপ ছেলে দুজনের কারো কাছে আসতে না পারে। এখনও ঢাকাতেও থাকে, চিটংয়েও থাকে এবং দুইখানে মিলিয়ে ওর পরিবার নিয়ে সে খুব ভালো আছে। গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন এবং গল্প নিয়ে ব্যক্তিগত মতামত থাকলে সেটা লিখতেও ভুলবেন না। যেখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।